এখন আমরা রাসবিহারীতে মুখ্যমন্ত্রীর বক্তব্য দিয়ে আজকের হল্লাবোল শুরু করলাম। মুখ্যমন্ত্রীর বক্তব্যের আমরা লাইভ ফিড দেখাচ্ছিলাম। তো খুব অদ্ভুত কোইন্সিডেন্ট এটাই যে মুখ্যমন্ত্রী ওখানে বলছেন যে পজিটিভ জিনিসগুলো দেখাতে, পজিটিভ যে কাজ, অনেক কাজ হচ্ছে সরকার করছে সেগুলোকে তুলে ধরতে। কোইন্সিডেন্ট আমি এই কারণের জন্যই বললাম, কারণ আজকে আমরা উত্তরের নতুন জীবন, উত্তরবঙ্গের নতুন জীবন নিয়ে আজকের অনুষ্ঠান ঠিক করেছিলাম আগেই, এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমরা সেই পথেই যাব, হাঁটবো, আজকের অনুষ্ঠান করব। এবং আমাদের আমন্ত্রিত অতিথিরা তারা প্রায় সবাই এখানে উপস্থিত হয়েছেন আজকে স্টুডিওতে। এর মধ্যে কয়েকটা বিষয় আলোচনা হলোই, যেগুলো মুখ্যমন্ত্রী বলছিলেন সেগুলো হচ্ছে চা শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ যোজনা শুরু হয়েছে, বিকশিত ভারত প্রকল্প শুরু হয়েছে। অর্জুন সিংয়ের কথা উল্লেখ করে বললেন উনি অনেকগুলো পাটকল খুলে দিয়েছেন। সঙ্গে আমি পাহাড়ের কথা যদি বলি, পাহাড় খুব সুন্দর, জানেন তো, একটা মনোমোহিনী রূপ পাহাড়ের আছে। আমরা সবাই পাহাড়ে ঘুরতে যাই, অবসর যাপন করতে যাই, কারণ কি পাহাড় সুন্দর বলে। পাহাড়ের উত্তাপ, পাহাড়ের রং সবটাই অনেকের কাছে মনাগ্রাহী, কিন্তু পাহাড়ের লোকেরা কেমন আছে এটা আমরা কিন্তু অনেক সময় জানার চেষ্টা করি না, কারণ আমরা যাই 3 দিন 4 দিন 5 দিন ম্যাক্সিমাম এই সময়ের জন্য। পাহাড়ের মানুষের যে সমস্যা সেটা হচ্ছে তাদের স্কুল, পাহাড়ের মানুষের সমস্যা তাদের স্বাস্থ্যকেন্দ্র ছিল, এগুলো দীর্ঘদিন ধরে তাদের ভালো স্বাস্থ্যকেন্দ্র নেই। অনেকটা চড়াই উতরাই পথ পেরিয়ে একটা স্বাস্থ্যকেন্দ্রে যেতে হয়, তাও সেখানে অনেক সময় ডাক্তার পাওয়া যায় না। পাহাড়ের মানুষের সমস্যা ছিল ঠিকঠাক প্রশাসনিক গাইড, অর্থাৎ শিলিগুড়িতে উত্তরকন্যা হয়েছিল তৃণমূলের আমলে, এটা নীলাঞ্জন অবশ্যই গর্ব করে বুক চওড়া করে বলবেন, কিন্তু উত্তরকন্যা শুধু ওই ইটকাট পাথরের একটি ইমারত ছিল, এর বেশি কি কিছু ছিল? উত্তরকন্যা থেকে কাজ হতো কিছু? সমস্ত কাজের জন্য সেই নবান্ন ছিল, নবান্ন নির্ভর উত্তরকন্যা, নবান্ন থেকেই কাজকর্ম চলতো। উত্তরকন্যা একটি বিল্ডিং কনস্ট্রাকশন হয়েছিল, এটা ঠিক, বাস্তব, মানছি। জিটিএ দুর্নীতির প্রসঙ্গ বারবার করে উঠে এসছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় আপনাদের মনে থাকবে 110 দিন পাহাড় বন্ধ ছিল, 110 দিনের ওপরে পাহাড় পুরো অবরুদ্ধ ছিল, স্তব্ধ করে রেখেছিল বিমল গুরুংয়েরা। সেই জিটিএর সমস্যা মিটবে কিনা প্রশ্ন। বিজেপির এজেন্ডা কি ছিল আমি আমার প্রডিউসার সোমদত্তকে বলবো একবার দেখাতে, যে বিজেপির সময়ে যে এজেন্ডাগুলো ছিল একবার সেগুলো একটু সামনে রাখি পাহাড় নিয়ে। দেখুন, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন একটা দেখাই, আমি তারপর গেস্টদের সঙ্গে পরিচয় করাবো। দেখুন, প্রথম হচ্ছে দার্জিলিংকে বড় ইকো অ্যাডভেঞ্চার হেরিটেজ পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা, দার্জিলিংয়ের আরও ডেভেলপমেন্ট, মোদ্দা কথা। 2 নম্বর কি, পুরনো দুর্বল চা বাগানগুলোকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা রয়েছে। নতুন ধরনের চা গাছের চারা, প্রজাতি, গবেষণা ল্যাবরেটরি তৈরি করার কথা বিজেপির ম্যানিফেস্টোতে ছিল। আমি কিন্তু এটা প্রস্তাব বাস্তবায়ন বলছি না, ম্যানিফেস্টোতে ছিল। 3, চা শ্রমিকদের জমির পাট্টা মালিকদের অধিকার দেওয়ার প্রতিশ্রুতি। সরকার গঠনের 100 দিনের মধ্যে একটা রোড ম্যাপ দেওয়ার কথা বলা হয়েছিল, 100 দিন জাস্ট বিজেপি সরকার ক্রস করলো। 4 নম্বর কি, চা শ্রমিকদের ন্যূনতম মজুরি। বারবার করে দেখতাম মজুরি আর বোনাস পুজোর আগে প্রত্যেকবার চা শ্রমিকরা অবরোধ করতেন, গন্ডগোল হতো, রাস্তা অবরোধ হতো। এবার কি হচ্ছে, চা শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নিশ্চিত করবার কথা বলা হয়েছে। শ্রমিকদের সন্তানদের জন্য স্কুল এবং স্বাস্থ্যকেন্দ্রের ব্যবস্থা। দার্জিলিংয়ের চায়ের আন্তর্জাতিক একটা ব্র্যান্ডিংয়ের প্রয়োজন ছিল। দার্জিলিং চায়ের নাম সারা বিশ্বে রয়েছে, কিন্তু বিশ্ব পরিচিত সেই চা যে বাজার, তাকে পুনরুজ্জীবিত করা হয়নি, ধীরে ধীরে মৃতপ্রায় হয়ে গিয়েছে চা বাগান। তার জন্য কিছু নতুন টেকনিক অ্যান্ড টেকনোলজি ইমপ্লিমেন্টেশনের কথা বিজেপি বলেছিলেন। তো এবার বিজেপির 100 দিন পার করবার পর ধীরে ধীরে মানুষ বাস্তবের মাটিতে নামছেন, প্রত্যাশা দেখছেন। প্রত্যাশা যা যা দেখেছিলেন, বিজেপি যা যা বলেছিল সেগুলো কতটা বাস্তবায়িত হচ্ছে। তার মধ্যে প্রথম পদক্ষেপ হচ্ছে উত্তরবঙ্গকে সুরক্ষিত করা, নিরাপত্তার ব্যবস্থা করা। এই ইস্যুতে আমি যখন যাব তখনই পলাশ, আজকে বিজেপির মুখপাত্র, তিনি বলবেন যে উত্তরে কিন্তু মেন হচ্ছে সেফটি অ্যান্ড সিকিউরিটি, কারণ শিলিগুড়ি করিডর, অর্থাৎ যেটাকে আমরা বলি চিকেন নেক, এই 3 দিন স্বরাষ্ট্রমন্ত্রীর সফর ছিল উত্তরবঙ্গে। বিভিন্ন জায়গায় তিনি গেছেন, কথা বলেছেন, সেনা সুরক্ষা বলের সঙ্গে কথা হয়েছে, বিএসএফ এর সঙ্গে তার মিটিং হয়েছে, কথা হয়েছে। উত্তরবঙ্গের নিরাপত্তা ফার্স্ট, কারণ
এই চিকেন নেক এমন একটা জায়গা, একদিকে রয়েছে নেপাল, বাঁদিকে, ডান দিকে রয়েছে ভুটান, আর চিকেন নেকের মাথাটা গিয়ে ঠেকছে সিকিম হয়ে একদম চীনের সঙ্গে, সিকিম হয়ে চীনের সঙ্গে, তার মানে চীন, আর নিচের দিকে হচ্ছে বাংলাদেশ। এই পুরো জায়গাটাকে সেফটি এবং সিকিউরিটি দেওয়া একটা বড় কনসার্নিং ইস্যু ছিল, যেটাতে সরকার পদক্ষেপ নিচ্ছেন, এটা আমরা দেখতে পাচ্ছি। উত্তরকন্যা নিয়ে কী কী পদক্ষেপ, আসুন আরেকটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আমি সোমদত্তকে বলি চালানোর জন্য, সেটা হচ্ছে যে উত্তরকন্যা নিয়ে কি কি পদক্ষেপ দেখুন, একবার দেখাই। দেখুন, উত্তরকন্যা নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্ত, বর্তমান অবস্থান অনুযায়ী উত্তরকন্যাকে শুধু নামমাত্র শাখা সচিবালয় না রেখে উত্তরবঙ্গের কার্যকর প্রশাসনিক কেন্দ্র হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নিচ্ছে এই সরকার, বিজেপি সরকার। দ্বিতীয় কি, অর্থাৎ উত্তরকন্যাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা, উত্তরকন্যাকে শাখা সচিবালয় হিসেবে গড়ে তোলা হচ্ছে, যাতে উত্তরবঙ্গের মানুষকে প্রশাসনিক কাজের জন্য বারবার কলকাতায় না আসতে হয়। এটা একদম খুব বাস্তব যে কলকাতায় বারবার করে এসে কাজ করা। উত্তরকন্যায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সহ মোট 7 জন মন্ত্রী রেগুলার সেখানে বসবেন, অর্থাৎ তাদেরকে আপনি পাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, উত্তরকন্যায় প্রশাসনিক উপস্থিতি বাড়িয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং উত্তরবঙ্গের সমস্যার স্থানীয়ভাবে সমাধান করাই হচ্ছে লক্ষ্য। অর্থাৎ উত্তরের সমস্যা উত্তরকন্যাতেই সলভ হবে, এটাই হচ্ছে ওনার মূল কথা। উত্তরবঙ্গের পর্যটন, শিল্প, ক্রীড়া, পরিকাঠামো উন্নয়ন বিজেপি সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে, অর্থাৎ প্রায়োরিটি দেওয়া হচ্ছে কোনগুলো, পর্যটন, শিল্প, ক্রীড়া, পরিকাঠামো অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, এটা হচ্ছে মূল লক্ষ্য। এবার আসুন আমরা, এবার প্রশ্ন কোথায় তাহলে, এই যে আমরা আলোচনা করব কি নিয়ে, উত্তর নিয়ে, উত্তরবঙ্গ নিয়ে বারবার করা হয় বামেদের আমলে, আজকে এখানে বামেদের প্রতিনিধি নেই, আর আনফর্চুনেটলি কংগ্রেস আমল খুব একটা আলোচনা হয় না 77-এর আগে। এটা এই অপ্রতিম দাদের একটা দুর্ভাগ্য বলা যেতে পারে যে বিফোর 77 কি হতো এটা খুব একটা কম্প্যারিজনের মধ্যে আসে না, ওই বাম আমল থেকেই লোকে ন্যাচারালি ধরে। তো বামেদের সময় সুভাষ ঘিসিং, তারপরে আসলো বিমল গুরুং, কি পরিস্থিতি ছিল, বলা হতো যে সুভাষ ঘিসিংয়ের সঙ্গে একটা আন্ডার টেবিল নেগোসিয়েশন সবসময় বাম সরকার রেখে চলেছে, জানি না কি হয়েছে। বিমল গুরুংয়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নানান গণ্ডগোল হয়েছে, আবার বিমল গুরুং সরাসরি তৃণমূলে চলে এসেছেন, মানে অনেক রকম ঘটনা, মানে সরকারের কাছাকাছি চলে এসেছেন তিনি। একটি খুনের অভিযোগ ছিল বিমল গুরুংয়ের এগেনস্টে, মমতা পুলিশ তাকে গ্রেপ্তার করেনি। এরপরে মমতার মঞ্চে কলকাতায় দেখা গেছে বিমল গুরুংকে অনেকবার, কলকাতার বিভিন্ন মঞ্চে মানে পাবলিক অ্যাপিয়ার করতে দেখা গেছে। তো সেই হচ্ছে সম্পর্ক ছিল। এখন নতুন সরকার কি করবে এটা আমরা শুনতে পাচ্ছি, আমি জানি না, সেটা হয়তো পলাশটা বলবে ভালো। এই জিটিএ অর্থাৎ বর্তমানে যে জিটিএ রয়েছে সেটাকে ভেঙে দিয়ে একটা নতুন জিটিএ তৈরি করবার কথা ভাবছে এই সরকার, সঙ্গে দেদার ডেভেলপমেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার বলেছিলেন যে জিটিএ ভেঙে নতুন জিটিএ, সেই কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টারেস্টিংলি, যখন আমরা আজকে এই কিছু বাইটস পাচ্ছি মানে আমাদের কাছে জমিয়ে রাখা, তো সেটা একবার একটু দেখাই আপনাদের। দেখুন কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রতিশ্রুতি কি ছিল। फैमिली से शादी भी हो गया पहाड़ का, तब ब्लड रिलेशन भी तैयार हो गया, हम नहीं देंगे, हम जरूर देंगे। आपको आशीर्वाद शुभकामना चाहिए और मैं भी शुभकामना देने के लिए आपको कुछ दे रहा है। हम फिर जीटीओ को और 75 करोड़ रुपया दे रहा है। हम जीटीए, सुनिए बहुत सारे हैं, हम जीटीए एम्प्लॉयज़ जो है उसको लिए डेथ कम रिटायरमेंट बेनिफिट स्कीम कर रहा है। पहले आपको नहीं था, रिटायरमेंट का बाद आपको नहीं था, वो हमने हमारा ब्लड रिलेशन के लिए हम कर दिया, वो हम लेकर रहा है। बात है कि डेवलपमेंट बोर्ड को हम बुलाए कि हम इसको थोड़ा से वो लोगों को पास भी हम सजेशन मांगा, हम जीटीए का चेयरमैन का पास में भी सजेशन मांगा। जो सजेशन हमारे पास आएगा उसको हम देख के हम इसको पूरा रिकॉन्स्टिट्यूट करेगा 1 से 1.5 महीना का अंदर, जैसे वो लोग काम शुरू करें।
और जब तक ये ना क्लियर हो तब तक वो लोग फंक्शन करेंगे जैसे कर रहे हैं। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং বামেদের সময়কার আমাদের মনে থাকা ইতিহাস সবটাই কোথাও না কোথাও জিটিএকে প্রচুর টাকা দাও, একটা নেগোসিয়েশন করো, আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে খানিকটা মাথা নিচু করে চলো। বিজেপি সরকার কি মাথা তুলে চলতে পারবে? প্রশ্ন তো অবশ্যই এখানে থাকবে। নতুন সরকার, নতুন পলিসি, নতুনভাবে ভাবনা চিন্তা, এবং কেন্দ্র রাজ্যে একই সরকার। কাজেই অনেক সময় বলা হতো যে এটা নিয়ে অনেক সময় সেন্ট্রালের নানান রকম নিয়ম কানুনের জাঁতাকলে আটকে যায়। এবার কেন্দ্র রাজ্য একই সরকার, কি হবে এবং যা যা প্রস্তাব বিজেপির ম্যানিফেস্টোতে দেখালাম সেগুলো বাস্তবের মাটিতে করবার জন্য রিয়েলিটিতে অর্থাৎ গ্রাউন্ডে দাঁড়িয়ে, ফিল্ডে দাঁড়িয়ে, গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে কি কি পদক্ষেপ নিতে পারবে সরকার, তার বাস্তবিকতা থাকবে নাকি সেটা শুধুমাত্র ম্যানিফেস্টোতেই থাকবে, আমরা সেই আলোচনা আজকে টেবিলে রাখবো। স্পেশালি আজকের অনুষ্ঠান কিন্তু আপনাদের জন্য, যারা উত্তরবঙ্গের মানুষ তাদের জন্য। ভালো করে দেখবেন আজকের এই অনুষ্ঠান। আমি পরিচয় করে দেবো যারা আজকে আমাদের সঙ্গে রয়েছেন। পলাশ অধিকারী আছেন বিজেপি মুখপাত্র হিসাবে আমাদের স্টুডিওতে। নীলাঞ্জনকে পেয়ে খুব ভালো লাগছে, কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি নীলাঞ্জন আমাদের সঙ্গে রয়েছেন। অপ্রতিম ধর জাতীয় কংগ্রেস মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। আর উত্তরবঙ্গেরই একজন মানুষ, তিনি হয়তোবা আজকে উত্তরবঙ্গ থেকেই আমাদের সঙ্গে বসছেন, আমি ঠিক জানি না, অধ্যাপক সুকান্ত ঘোষ, বিশ্লেষক, আলোচক। উত্তরবঙ্গকে আমাদের থেকে অনেকটা ভালো চেনা সুকান্ত বাবুকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, উনি আমাদের সময় দিয়েছেন। আমি কৃতার্থ আপনার কাছে। আপনাদের প্রত্যেককে রেখে আমরা অনুষ্ঠান শুরু করব। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, একেবারে ডিরেক্ট আলোচনায় চলে যাব, সঙ্গে থাকবেন। আসুন আমরা চলে যাব, বিজেপির মুখপাত্র পলাশ অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন। তবে পলাশের কাছে যাওয়ার আগে আমার মনে হয় একটু দেখানো উচিত আজকে রাজু বিস্তা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিমল গুরুং, রোশনগিরি, আরও অনেকের উপস্থিতিতে যে মিটিং হলো, সেই মিটিংয়ের মূল বিষয়বস্তু কি একবার দেখিয়ে দিই, সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আসুন একবার গ্রাফিক্সের মাধ্যমে বিষয়টা দেখাই আপনাদের কি কি ছিল। দেখুন এই যে মিটিংয়ের ছবি আমরা দেখতে পাচ্ছি। দেখুন, ছন্দে ফিরবে কি পাহাড়, ছন্দে ফিরবে পাহাড়, সচ্ছল হবে জীবন। পাহাড়ের সমস্যা সমাধানে মেগা শাহী বৈঠক হলো আজ। শাহী বৈঠক এই জন্যই লেখা হয়েছে, অমিত শাহ উপস্থিত ছিলেন তাই। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার এবং ভূ রাজনৈতিক দিক থেকে সংবেদনশীল শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক নিয়ে আলোচনা হয়েছে। নিরাপত্তার ব্যবস্থা সম্পূর্ণ নিশ্ছিদ্র করতে একাধিক পদক্ষেপ গৃহীত হয়েছে শনিবারের মেগা বৈঠকে। দার্জিলিংয়ের উন্নয়ন, কর্মসংস্কৃতি, পর্যটনে আগামী দিনে কি কি পদক্ষেপ হবে সে বিষয়ে কথা হয়েছে আজকের বৈঠকে। আজকের বৈঠকে কথা হয়েছে গোর্খাল্যান্ড ইস্যুতে আগামী দিনে কি হতে চলেছে তার একটা পূর্ব পরিকল্পনা নেওয়া হয়েছে। সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি গ্রাফ তৈরি করা হয়েছে, যে গ্রাফে দেওয়া রয়েছে এটা যে প্রথম বছর কি হবে, দ্বিতীয় বছর কি হবে, তৃতীয় বছর কি হবে, অর্থাৎ ইয়ার ওয়াইজ একটা প্ল্যান করা, খুব প্রিসাইজলি করা হয়েছে। পরবর্তী বৈঠকে সেই গ্রাফ পর্যালোচনা করা হবে, কতটা কাজ হয়েছে বা হয়নি। পাহাড়ে দীর্ঘদিনের সমস্যা নিয়ে তৈরি কমিটির মধ্যস্থতাকারী হিসাবে তাদেরকে রাখা হবে। কমিটিতে পাহাড়ের অন্যান্য রাজনৈতিক সামাজিক নেতৃত্বকে অন্তর্ভুক্ত করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সঙ্গে পাহাড়ের বিভিন্ন সমস্যা, দাবি এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে এই কমিটি কাজ করবে, অর্থাৎ একটা কমিটি ফর্ম করা হয়েছে, তারা কাজ করবে। সাংবিধানিকভাবে পাহাড় সমস্যার সমাধান করতে চায় বিজেপি সরকার, সে বিষয়ে পদক্ষেপ নিয়েছে। আরও ব্রিফ আমি পেতে পারি পলাশের থেকে, আর সেই কারণের জন্যই আমার প্রথম পলাশের কাছে যাওয়া। পলাশ অধিকারী, বিজেপি রিপ্রেজেন্টেটিভ। পলাশ, দেখুন, দীর্ঘদিনের এই পাহাড় বা উত্তরবঙ্গ কংগ্রেসের সময় ছিল বঞ্চিত, সিপিএমের সময় ছিল শোষিত, আর গত তৃণমূলের সময় ছিল প্রবঞ্চিত। আজকে আমরা এসেছি, আমরা শুধু প্রতিশ্রুতি নয়, আমরা তা পূরণ করার চেষ্টা করেছি। আমরা দেখুন যে চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডর আন্তর্জাতিকভাবে কৌশলগতভাবে ভীষণ, এর গুরুত্ব ভীষণ। আমরা সেখানে কি করেছি, ত্রিস্তরীয় সুরক্ষা বলয় দিয়েছি। আবার কি করেছি, 189 কোটি টাকা আমরা বরাদ্দ করেছি এসএসবির পরিকাঠামোর রানীডাঙ্গাতে। তাছাড়া আমরা কি করেছি, যে জমি দীর্ঘ 15 বছর ধরে চেয়ে পাওয়া যায়নি, 2014 সালে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে মমতা ব্যানার্জির কাছে আর্জি জানিয়েছিলেন সেই জমির জন্য 1
একরও জমি আমরা পাইনি, কিন্তু এই সরকার আসার 45 দিনের মধ্যে 1129 একর জমি দেওয়া হয়েছে সীমান্তে ফেন্সিংয়ের জন্য এবং সুরক্ষার জন্য। এছাড়াও আমরা কি করেছি, এছাড়া আমরা করেছি ভাইব্রেন্ট ভিলেজ প্রজেক্ট 2.0 এর আওতায় 6,839 কোটি টাকা বরাদ্দ হয়েছে সীমান্ত লাগোয়া গ্রামগুলিকে একেবারে মূল ভূখণ্ডের সাথে জোড়ার জন্য। সেখানের সমস্ত দিক থেকে রাস্তাঘাট, সেখানের মান উন্নয়ন, সেখানে কৃষির ব্যবস্থার দিকে, মানে সেখান থেকে যেন মানুষ পালিয়ে না যায়, এবং সেখানে যোগাযোগ ব্যবস্থা, সেখানে নিরাপত্তা, সমস্ত কিছুর জন্য 6,839 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ৫ নম্বর পয়েন্টে বলি, অমৃত ভারত স্টেশনের আওতাতে যে আমাদের পশ্চিমবঙ্গের 102খানা রেল স্টেশনকে অমৃত ভারত আওতাতে আনা হয়েছে, তার মধ্যে শিলিগুড়ি, জলপাইগুড়িকেও সেই আওতাতে আনা হয়েছে, যাতে উত্তরবঙ্গের সাথে উত্তরবঙ্গ আমাদের দক্ষিণবঙ্গের মতোই একেবারে মান উন্নয়ন হয়। এবং এছাড়াও আপনারা জানেন যে এই সরকারই প্রথমবার 10 জনকে মন্ত্রী হিসাবে, ওখান থেকে 10 জন মন্ত্রী আমরা করেছি, 4 জন পূর্ণমন্ত্রী, 1 জন স্বাধীন মন্ত্রী এবং 4 জন প্রতিমন্ত্রী, যা পূর্বের কোনো সরকারই এই সাহস দেখায়নি। আমরা বারংবার বলছি, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ নয়, পুরোটাই পশ্চিমবঙ্গ। যে বিশ্বাস এতদিন ছিল যে উত্তরবঙ্গ আলাদা, তারা বঞ্চিত, তারা প্রবঞ্চিত, তারা শোষিত, কিন্তু আমাদের এই ভারতীয় জনতা পার্টির সরকার আমরা দেখিয়ে দেব যে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের কোনো পার্থক্য নেই। যে তৃণমূল কংগ্রেসেরা ওখানে চা বাগানগুলোকে জোরপূর্বক কিনে সেখানে 5 স্টার হোটেল বানাতো, কিংবা এখানকার চাকরি চুরির টাকা নিয়ে ওখানে হোটেলের ব্যবসা করতো, বিশাল তাদের ট্যুরিজম ব্যবসা, বা এখানে মন খারাপ হলে ওখানে গিয়ে দিন কয়েক কাটিয়ে আসতো, সেই সমস্ত জিনিসগুলোকে আমরা একেবারে রোধ করব, এবং উত্তরবঙ্গকেও মানুষকেও আমরা দক্ষিণবঙ্গের মতো কোনো রকম কোনো ভেদাভেদ না করে তাদেরও জীবনের মান উন্নয়ন করব। এটাই আমাদের প্রধান লক্ষ্য। বেশ, খুব সুন্দর পলাশ, খুব ছোট করে খুব সুন্দর বলেছে। কিছু কিছু এখনো পরিকল্পনা, কিছু কিছু বরাদ্দ, কিছু কিছু জিনিস চোখে দেখতে পাওয়া যাচ্ছে। কোনটা যেটাকে উপেক্ষা করার কোনো জায়গা নেই। পলাশ যেটা বললেন, আমি সমস্ত রাজনৈতিক দলকে একই স্ট্রেচারে রাখছি উত্তরবঙ্গের পার্সপেক্টিভে, কিন্তু আজ পর্যন্ত এটা বাস্তব। এই নতুন সরকার উত্তরবঙ্গের মন্ত্রী পরিষদের সদস্য আনা নিয়ে যতটা যত্নবান হয়েছে এর আগে কোনো সরকার হয়নি। এটা তো অলরেডি ইট ইজ শোন, দেখতে পাওয়া যাচ্ছে এটা, যে উত্তরবঙ্গের এতজন মন্ত্রীকে তারা মন্ত্রী পরিষদের মধ্যে রেখেছেন। আমি চলে যাব নীলাঞ্জনের কাছে। নীলাঞ্জন, একটা জায়গা আমি দেখাই যে আজকে যেটা হয়েছে যে জিটিএর কনস্ট্রাকশন নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য আছে, পাহাড়ের উন্নয়ন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলেছিলেন তা নিয়ে তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারীর রয়েছে। আমি দুটো বক্তব্য শুনিয়ে নিই, তারপরে তৃণমূলের মমতাপন্থী তৃণমূলের প্রতিনিধি নীলাঞ্জন স্টুডিও থেকে বলবেন, এবং উত্তরবঙ্গে কেন কাজগুলো তৃণমূল করতে পারেনি। বামেদের পরে একটা অসাধারণ জমি তৈরি হয়েছিল তৃণমূলের জন্য, একক 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 সংখ্যাগরিষ্ঠতা তৃণমূলের ছিল। 4 তারিখে তো রেজাল্ট বেরিয়েছে, 3 তারিখ রাত পর্যন্ত কেউ ভাবতে পারেনি, বা 4 তারিখ সকাল অবধিও ভাবতে পারেনি তৃণমূল চলে যাবে। একটা স্ট্রং মানে বেস, ফান্ডামেন্টাল পলিটিক্যাল বেস ছিল তৃণমূলের। তাও কেন তৃণমূল এই কাজগুলো করতে পারলো না, যেটা এক নিঃশ্বাসে পলাশ বলে গেল, সত্যি তো এই কাজগুলো তৃণমূল করতে পারেনি। তাহলে কি কেন্দ্র কোনোভাবে অ্যাসোসিয়েশন করেনি তাদের, এরকম, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় সদিচ্ছা ছিল না? আসুন, পাহাড় উন্নয়ন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কি মন্তব্য শুভেন্দু অধিকারী, দুটো বাইট একসঙ্গে আমরা শুনে নিই। আমি কার্তিকেশ্বর, আমাদের প্রতিনিধি, মানে আমার কলিগ রয়েছেন, বলবো জিটিএ এবং পাহাড় নিয়ে দুটো বক্তব্য একসঙ্গে আমরা শুনে নিই। और पहाड़ की जनता के खिलाफ इस पिछले सरकार का जो आक्रोश था, जब कोई बोलता है पहाड़ के लिए, तब एक चीफ मिनिस्टर ने बार बार बताया, ओ पहाड़ में मुझे वोट नहीं मिलता, मैं कुछ नहीं करता, लेकिन घूमने आता था। उन्होंने बार बार पहाड़ में टूरिस्ट बन के आई। आपका भाई शुभेंदु पहाड़ में घूमने नहीं आएगा, काम करने के लिए आएगा। और जो बोलूंगा सोच के बोलूंगा, और जो बोलूंगा वही काम मैं करूंगा। मैं आपको पूछ रहा हूं, जीटीए का जितना घोटाला हुआ,
इंक्वायरी होना चाहिए चाहिए भ्रष्टाचारी जो आपका रुपया को चोरी किया उसे जेल के अंदर भेजना चाहिए तो जोर से बोलिए। आपका हित में सरकार काम करेगा, जो अच्छा होगा वो काम करेगा। मानते चलिए, एक लोग को भी छोड़ने वाला हम लोग नहीं हूं। ना खाऊंगा ना खाने दूंगा। जीटीए जैसे टीचर रिक्रूटमेंट में घोटाला किया है, उस तरीके से रिक्रूटमेंट इस सरकार नहीं करेगा। थ्रू एग्जाम ट्रांसपेरेंट तरीके से हम लोग आपको, एजुकेटेड यूथ को, हमारी ब्रदर और सिस्टर को हम लोग काम देने का काम करेगा। দেখা যাক নীলাঞ্জন কি বলছে। নীলাঞ্জন প্লিজ। হ্যাঁ, প্রথমতই আমি মাননীয় মুখ্যমন্ত্রী আজকে যে বক্তব্য রেখেছেন সেটাকে কেন্দ্র করে জাস্ট আমার দুটো কমেন্ট আছে। উনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সেখানে আমি ভোট পাই না তাই কাজ করব না। এটা এটা একদমই একটা ভিত্তিহীন কথা, এরকম কথা তিনি কখনো বলেননি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার 15 বছর শাসনকালে যতবার পাহাড়ে গেছেন তারও নজির কিন্তু এ বাংলাতে আর নেই। শুভেন্দু অধিকারী হয়তো সেই নজিরটা ক্রস করতে পারেন, সেটার জন্য আমার শুভেচ্ছা থাকলো, কিন্তু এই নজির নেই। প্রথম কথা, মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ের জন্য ডে 1 থেকে যা যা কাজ করেছিলেন, যখন উনি ক্ষমতায় এসছেন তখনই প্রথম এই জিটিএ ত্রিপাক্ষিক যেই চুক্তি করে এই জিটিএ তৈরি হয়েছিল সেটা মমতা ব্যানার্জি করেছেন। তিনি আন্ডার দ্য অ্যাম্বিট অফ কনস্টিটিউশন এবং রাজ্য সরকার মাথায় থেকে সেখানে যে জিটিএ গঠন করেছেন, এটা তার একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল, যেটা এখনো অবধি তারা আন্ডু তো করেনি। আজকে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন, তিনি বিজেপির যেটা তাদের কেন্দ্রীয় বিজেপির যেটা তাদের প্রতিশ্রুতিপত্রে লেখা থাকে, ইস্তেহারে লেখা থাকে যে আমরা একটা পার্মানেন্ট পলিটিক্যাল সেটেলমেন্ট করব, এটার কি মানে এটা কেউ জানে না। বঙ্গ বিজেপি জানে না, কেন্দ্রীয় বিজেপি জানে না, এবং ওখানকার যে স্থানীয়, আপনি দাঁড়ান, আপনার কথার মাঝখানে দিচ্ছেন কেন? আপনি জানেন না বলে চাপিয়ে দিচ্ছেন কেন? এত উত্তেজিত হবেন না, ভুলভাল তথ্য দেবেন না এখানে। এখানে ভুলভাল তথ্য দেবেন না। আমি কথা বলি না, একটা কথা বলতে দাও, আমি কথা বলি না, এটা ভুলভাল তথ্য একটু পেন পেপ। এবার তারা বোঝেন না, এবং সেখানকার স্থানীয় যে মানুষ তারা জিনিসটার একটা অন্য ব্যাখ্যা বোঝেন। তারা বোঝেন এটার মানে হচ্ছে গোর্খাল্যান্ড স্টেট অর ইউনিয়ন টেরিটরি, এটা তারা বোঝেন। এবং সেই জিনিসটা উত্তরবঙ্গের যারা বিজেপি নেতৃত্ব তারা এটা বারবার এই বিচ্ছিন্নতাবাদী এই আইডিওলজিটাকে সেখানকে উস্কে দেয়, সেটা আমরা বারবার দেখেছি। এবং ওইদিকে কুচবিহারে আমরা দেখেছি উদয়ন গুহ কি বলেছিলেন ভুলে গেছেন? বিএসএফ কে ভারত মাতা, বিএসএফ কে ভারত মা সম্পর্কে, বিএসএফ সম্পর্কে কি কুরুচিকর মন্তব্য করেছিলেন? সুকান্ত মজুমদার পর্যন্ত বলেছে গোটা উত্তরবঙ্গটাকে আমরা উত্তর পূর্ব ভারতের মধ্যে আমরা গণ্য করতে চাই। এই ধরনের আমরা স্টেটমেন্ট দেখেছি। সেখানে মমতা ব্যানার্জি কি করেছেন? মমতা ব্যানার্জি কালিম্পং আলাদা ডিস্ট্রিক্ট করেছেন, তিনি ওখানে উত্তরকন্যা করেছেন। 100 দিনের উপর পাহাড়কে বন্ধ করে দিয়েছেন। এইভাবে ডিবেট হয় না, প্লিজ পলাশ ভাই, প্লিজ ডিবেটের বেসিক ইয়েটা বুঝুন। উনি যতগুলো ডেভেলপমেন্ট বোর্ড করেছেন, করে সেখানে যা যা উন্নয়ন হয়েছে, আজকে দার্জিলিং যেই জায়গায় গেছে, এবং আপনি বারবার বলছিলেন মমতা ব্যানার্জি একচ্ছত্র পাওয়ার ছিল, তা ছিল না। সেখানে কিন্তু এই যেটা হচ্ছে গোর্খা জনমুক্তি মোর্চা, তারা সেখানে দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল, তারা কখনো ক্ষমতা শেয়ার করতে, তারা বিজেপিকে তারা সাপোর্ট দিত, বিজেপির সেখান থেকে সাংসদ ছিল। বারবার আমরা এই জিনিসটা দেখেছি। বন্দ্যোপাধ্যায় তো এবারও জিটিএ কে আসন ছেড়ে দিয়ে তিনি নিজের 293 আসনে প্রার্থী দিলেন। উনি পাহাড়ে আন্ডারস্ট্যান্ডিং ছিল তাহলে না, সেটা এখন ওনার আছে হচ্ছে, আমাদের তো এলাই আছে সেখানে তো আমাদের বিজেপিএম এর সাথে অ্যালায়েন্স আছে, কিন্তু সেখানে ব্যাপারটা সেটা নয়। আমার কথা হচ্ছে রাজ্য সরকারের যা হিলকে নিয়ে যেটা চিন্তা ভাবনা ছিল সেটা বাংলার মানুষ দেখেছে, এবং সেখানকার মানুষও সেটা দেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে সেখানে মানুষের সাথে মিশে যেত সেটা আমরা বারবার আমরা দেখেছি। আজকে কেন্দ্রীয় সরকার বলছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছে যে অ্যাডিকুয়েট ফান্ডিং আমরা দেব, তার মানে এতদিন দিতেন না, এই জিনিসটা তাদের এখানে এগ্রি করতে হবে। এখানে আমি তারা জমি না দিলে টাকা নিয়ে কি করবে? আচ্ছা, আমি একদমই দিতেন না। জমি না দিলে টাকা নিয়ে কি শান্তিনিকেতন বানাবেন নাকি আবার? ডিস্টার্বটা করে যাচ্ছেন, আমি এরপরে একটা কথা ওনাকে বলতে দেবো না। আমি জাস্ট গিভিং আ ওয়ার্ড। সবাই শান্তিপূর্ণভাবে বলুক। পলাশ যে অ্যামাউন্ট বলেছে খুব উল্লেখযোগ্য, যেটা সেনাবাহিনীর উন্নতির জন্য এসএসবি, সেটা 189 কোটি। পলাশ বলছিলেন, পলাশের তথ্য অনুযায়ী
পুরো উত্তরবঙ্গের উন্নয়নের জন্য 6,839 কোটি টাকা, পলাশ একটু আগে বলেছেন ভাই, 6,839 কোটি টাকা, এর মধ্যে খুবই একটা unnatural huge কিছু নেই, huge একদমই huge amount। নয়, একদমই নয়, আচ্ছা। একদমই হিউজ কিছু নয়। 6,000 মানে এখানে 6,000 কি 10,000 কোটি টাকা মতো যদি একটা গোটা উত্তরবঙ্গ উন্নয়নের জন্য দেন, এটা নাথিং। এটা শুধুমাত্র vibrant village-এর আওতায়। আমি এটা ওয়েলকাম বেশ, করছি, শুধুমাত্র আমি এটা ওয়েলকাম vibrant করছি, village-এর কিন্তু আওতায় amount দেওয়া হয়েছে। যথেষ্ট নয়। অবশ্যই এটা Amount টা যথেষ্ট যথেষ্ট নয়। নয়। অবশ্যই এটা যথেষ্ট আচ্ছা, নয়। এবং বেশ। আমি লাস্ট যেটা বলে শেষ করব, যে যেরকম ভাবে এই যে এটা বলা হয়েছে, একটা নতুন কমিটি গঠন করে দেওয়া হয়েছে, কমিটিতে রাখা হয়েছে এক্স ডেপুটি এনএসএ পঙ্কজ কুমার সিং, তাকে ওখানকার ইন্টারলোকিউটর করে একটা কমিটি গঠন করা হয়েছে। না বলছি পার্মানেন্ট পলিটিক্যাল সেটেলমেন্ট, এটার ডেফিনেশনটা কি এটা বাংলার মানুষকে জানতে হবে। বাংলার মানুষ কোনো পরিস্থিতিতে বঙ্গভঙ্গ আরেকবার চায় না, এটা আমরা হতে দেব না, না। সে তো বিজেপিও চায় না, অমিত শাহ চায় না। সারা দেশকে বাংলাদেশের কাছে বিক্রি করে দিচ্ছিল। না, 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 সে তো চায় না। তারা এই কথা বলছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। Permanent- এই হচ্ছে তৃণমূলের সংস্কার। পার্মানেন্ট এই হচ্ছে পলিটিক্যাল তৃণমূলের সলিউশন। এই অসম্মান আমরা একটা বিরতি নেব, আমরা একটা বিরতি নেব, বিরতি নেব। না 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 না, এই ধরনের আলোচনা আমি চাই না, এই ধরনের আলোচনা চাই না। প্লিজ প্লিজ, সংস্কৃতি, প্লিজ প্লিজ প্লিজ, প্রত্যেকে আমরা সংস্কৃতি পরায়ণ। অপ্রতিমদা বলবেন, অপ্রতিমদা বলবেন, কংগ্রেস মুখপাত্র বলবেন বিরতির পর ফিরে এসে। আমি এরপরে যিনি উত্তরবঙ্গেরই মানুষ, ডক্টর সুকান্ত ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, অধ্যাপক, আমি ওনার কাছেও যাব, তাহলে কি রিয়েলিটিটা আরো বোঝা যাবে। দেখুন, অবাঞ্ছিত চিৎকার করে পলাশ আর নীলাঞ্জন, আমি আমি দুজনকেই তো বলছি। এদেরকে আগে দেখা যেত না। এই দেশদ্রোহী, এরা হচ্ছে জঞ্জাল। দেশদ্রোহী বিজেপি, এটা দেশদ্রোহী মুখ সামলে কথা বলুন, মুখ সামলে কথা বলুন। এই ভারত মাতাকে নিয়ে কথা বলুন, মুখ সামলে কথা বলুন। Please, আপনাকে বারংবার বলছি, নেতা- বারংবার বলছি, নেতা- ঘর থেকে তুলে আনবো একদম পুলিশ দিয়ে। এই কথাগুলো উল্টো করুন, ঘর থেকে পুলিশ দিয়ে তুলে আনবো। এই জঞ্জালগুলো কোথায় ছিল? এরা হচ্ছে জঞ্জাল। এদেরকে 4 তারিখের আগে দেখা যেত না, রাস্তায় ঘুরে বেড়াতো। তৃণমূলের একটা কেউ নেই, যে তৃণমূল মমতা বলছে তৃণমূলকে আপনারা কেন চ্যানেলে রাখছেন? এই তৃণমূলকে কেন রাখছেন? এরাকে কেন রাখছেন? এরা হচ্ছে চটি চাটা, চটি চাটা নোংরা। এরা বাংলার অগ্রগতির জন্য একেবারেই চিন্তিত নয়। এরা যারা কোনোদিন দিনের পর দিন জমি দেয়নি BSF কে। কেন দেয়নি? এরা কারণ ভারতবর্ষের বাংলাকে স্বাধীনতা মানে না, এরা ভারতবর্ষের পশ্চিম স্বাধীনতা যুদ্ধে এদের কোনো ভ্যালু নেই, কোনো পার্টিসিপেশন নেই। বেশ, এবার একটু থামো, কোনো তথ্য না এবার থাকলে একটু ভাউ ভাউ থামো, করে সব লোক। এবার একটু কোনো থামো, তথ্য নেই, Please, কোনো please, তথ্য নেই, না please, থাকলে এবার এরকম একটু ভাউ ভাউ করে। এবার একটু থামো। হ্যাঁ, এই হাম্বার হাম্বার শুনুন, হাম্বার হাম্বার আচ্ছা, হাইপার টেনশনে যাই, প্লিজ, দুজন, আর আপনাদের কথা মানুষ শুনুন। প্লিজ, দুজনকে থামতে হবে একটু। আরে নেতাজি বিরোধী মানে আপনাদেরকে দেশদ্রোহী। বর্জন করেছে। আর নেতাজি বিরোধী মানে দেশদ্রোহী। মমতা ব্যানার্জি এই পায়ের তলায় নেতাজিকে রাখতেন আপনারা। এই দেশদ্রোহীদের আপনারা নেতাজি বাংলার বোঝাচ্ছেন। মানুষ বুঝে নেবে। মমতা ব্যানার্জি পায়ের তলায় নেতাজিকে রাখতেন, নেতাজি বোঝাচ্ছেন। ঘেরাও করছে, নেতাজি বোঝাচ্ছেন। এদের বুঝে নেবে, এবার বুঝে থামতে নেবে হবে। দেশদ্রোহী কোথাকার? দেশদ্রোহী আচ্ছা, এবার আর থামতে হবে বাংলাদেশ একটু। থেকে আসে। আরে বাংলাদেশ, বলা, বাংলাদেশের সাথে বলা শেখা থামতে হবে ভাই। এ তোরা কাকে প্লিজ, বলছে? নীলাঞ্জন প্লিজ, নীলাঞ্জন প্লিজ, প্লিজ 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 প্লিজ, থামতে হবে, থামতে হবে, থামতে হবে একটু, থামতে হবে। আমরা ইতিহাসে পড়েছিলাম রোমনগরী জ্বলছে আর সম্রাট নিরো পাশে বেহালা বাজাচ্ছেন, এরকম একটা গল্প পড়েছিলাম তো। না না, পলাশ আর নীলাঞ্জনের গন্ডগোলের সুবাদে আমি খানিকটা চা খেয়ে নিলাম। জোকস অ্যাপার্ট, আমি আসবো আলোচনায়। দাদা বলবেন, অপ্রতিমদা রয়েছেন, অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে অপেক্ষা করছেন। আমি যাব সুকান্ত বাবুর কাছেও যাব। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে আসলাম বিরতির পর। দ্রুত দেখিয়ে নেব জিটিএতে কি কি দুর্নীতি হয়েছিল। এই যে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের যে দুর্নীতির কথা বলা হচ্ছে, দেখুন, প্রায় 1200 কোটি টাকার অমৃত প্রকল্পের অনিয়মের অভিযোগ ওঠে। তার জন্য বিশেষ তদন্তকারী দল গঠনের কথা জানানো হয়েছে। এই সরকার তদন্ত করবেন। 2 নম্বর কি, জিটিএর অধীন স্কুলে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ এবং সেই বিষয়ে মামলা হয়েছে, তদন্ত চলছে। 3 নম্বর কি, 2026 সালের মে মাসে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে করা স্থগিতাদেশ প্রত্যাহারের পথে যাওয়ায় সিবিআই তদন্তের পথ কার্যত খুলে গিয়েছে। সেই তদন্ত হবে শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে বলছি। জল এবং শিক্ষা, বিভিন্ন প্রকল্পে জিটিএতে দুর্নীতির অভিযোগ রয়েছে, জল বন্টন এবং শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে রয়েছে। অডিট বিতর্ক, 2021 সালে তদানীন্তন রাজ্যপাল জগদীপ ধনকর অভিযোগ করেছিলেন যে জিটিএর হিসেবে ক্যাগ অডিট দীর্ঘদিন হয়নি। এই বিশেষ অডিটের দাবি তিনি তুলেছিলেন, এই অডিট হয়নি।
অপ্রতিমদা, আপনার কি মনে হয় এই দুর্নীতিমুক্ত যে মানে দুর্নীতির যে অবস্থাটা আমরা দেখছি সেখান থেকে মুক্তির রাস্তা আসবে বিজেপির হাত ধরে? আপনার সমস্ত দর্শকদের, আপনাকে, পাশাপাশি অত্যন্ত উত্তেজিত পলাশ এবং নীলঞ্জনকে তরুণ তুর্কি শুভেচ্ছা। দুজনেই তুর্কি। একদম একদম। আসলে ঘটনাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে বোঝার যেটা যে প্রেক্ষাপট যদি আমরা পেছন থেকে না আসি তাহলে সামনের দিকটা কি হবে সেটা বুঝতে পারি না ঠিক করে। ঠিক ঠিক। আসলে 1980 সালে যখন সুভাষ ঘোষের নেতৃত্বে জিএনএলএফ পৃথক গোর্খাল্যান্ড দাবি করতে শুরু করলো, তৎকালীন আমাদের চিফ মিনিস্টার জ্যোতিবাবু ইজ বেসিক্যালি ফেমাস ফর ফ্লোর ম্যানেজিং, ভীষণ ভালো ফ্লোর ম্যানেজিং করতেন এবং তিনি জানতেন যে কাকে কিভাবে রাখতে হয়। ঠিক। তো সেই পৃথক গোর্খাল্যান্ডের দাবি কিন্তু জ্যোতিবাবু কখনোই মেনে নেননি এবং মেনে নেননি বলে 1988-এ উনি তৈরি করে দেন ডিজিএইচসি, মানে দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল। সেটা তৈরি হলো, চললো, পৃথক রাজ্যের দাবি থেকে ওরা সরে গেল, ওদের হাতে অর্থ ক্ষমতা খানিকটা দেওয়া হলো। যখন দেওয়া হলো কিন্তু অর্থ এবং এই ক্ষমতায়ন যখনই দুটো যখন পরস্পর বিরোধী হতে শুরু করে আস্তে আস্তে, তখন আবার আন্দোলন শুরু হয়। যথারীতিকালে সেই আন্দোলন শুরু হয়েছে এবং 1990 থেকে 2000-এর সময় এসে আবার আন্দোলন চলতে থাকলো। দাবি ওদের একটাই ছিল, সেটা হচ্ছে পৃথক গোর্খাল্যান্ড। আর আমাদের এদিককার সমস্ত মানুষেরই দাবি ছিল দার্জিলিং আমাদের অবিচ্ছেদ্য অংশ। কারণ সবথেকে বড় জিনিস যেটা বুঝতে হবে, সেটা আমরা এই তর্ক করতে গিয়ে যদি এই জিনিসটা ভুলে যাই, যে ঝগড়া করতে গিয়ে যদি এই জিনিসটা ভুলে যাই, দার্জিলিং এমন একটা জায়গায় অবস্থিত যেখানে চিকেন নেক আমাদের কাছে কিন্তু আভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্ন থাকে সেখানে। ফলে আমরা যদি কখনো আমাদের নিজেদের সংযম হারিয়ে আমাদের আভ্যন্তরীণ নিরাপত্তা সুরক্ষার ক্ষেত্রে যদি কোথাও যদি সমস্যা তৈরি হয়, সেটা বোধহয় রাজ্যবাসী হিসাবে বা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে সেই জায়গাটুকু আমাদের অ্যাভয়েড করে চলা উচিত, কারণ ওটা অত্যন্ত সেন্সিটিভ বিষয়। সেকেন্ডলি সেটা হচ্ছে এবারে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে আমাদের জিটিএ তৈরি হলো। জিটিএ তৈরি হওয়ার পরেও সিমিলার থাকতে থাকলো, কারণ যাই হোক না কেন যে দাবি থেকে যে দাবি নিয়ে শুরু হয়েছিল সেই দাবি তো চলতেই থাকছে। আপনি উত্তর কন্যা করুন আর যাই করুন না কেন, দাবি গোর্খাল্যান্ডের মানুষ বা পাহাড়ের মানুষ হাসছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহল হাসছে, পাহাড় হাসছে, বিভিন্ন স্লোগান হয়েছে। আলটিমেটলি তার ফলশ্রুতি কী হয়েছে না হয়েছে বাংলার মানুষ রায় দিয়েছে। আমি পলাশের কথা একটা ছোট্ট জিনিস তুলতে চাইছি। পলাশ খুব দামি কথা বলেছে এখানে। পলাশ বলেছে উত্তরবঙ্গ থেকে আমরা 10 জনকে মন্ত্রী করেছি। যদি সেটাই হয় তাহলে পলাশ উত্তরবঙ্গকে, যখন পলাশ তার বক্তব্যে বলছে আমরা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে ডিফারেন্সিয়েশন করছি না, তাহলে উত্তরবঙ্গকে কেন আমি স্পেসিফিক, তাহলে কি এটা আমরা ইম্পর্টেন্স দিচ্ছি নাকি অ্যাপিজমেন্ট করছি? কোশ্চেন থাকলো পলাশের কাছে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে সেই একই তথ্য ধরে যদি আমি আসতে থাকি, তাহলে আমি বলবো পলাশ ভারতবর্ষের মন্ত্রিত্বে পশ্চিমবঙ্গের অংশগ্রহণ কতজন, সেটাও কি ইম্পর্টেন্সের প্রশ্ন থাকছে না? প্রশ্নগুলো থাকবে, কিন্তু পাশাপাশি আজকে যেটা হচ্ছে, দেখুন আজকে স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন, মুখ্যমন্ত্রী মিটিং করেছেন, 107-8 দিনের সরকার। সুতরাং এখনই এইভাবে যদি আমরা ঝাঁপিয়ে পড়তে থাকি, সেটা বোধহয় একটি রাজনৈতিক দলের পক্ষে ঠিক বলে মনে হয় না। আমরা অন্তত মনে করছি আপনি কনস্ট্রাকটিভ অপোজিশন আমরা বরাবরের জন্য। পলাশ যখন শুরু করেছিল কথাটা কংগ্রেস বঞ্চিত বলে, আমি আপনাকে ওই জায়গা থেকে শুরু করতে পারতাম, কিন্তু আমি ওই জায়গাটা ধরিনি। তার কারণ হচ্ছে আজকের ডেটে ওই শিষ্টাচার আমাদের মধ্যে একজন রাজনৈতিক দলের কর্মী হিসাবে থাকা উচিত। এবারে যদি আসি, সেটা হচ্ছে যে আজকে একটা কমিটি হয়েছে পঙ্কজ কুমার সেনের নেতৃত্বে। নীলঞ্জন যেটা বলছিল যে এই কমিটি অ্যাকচুয়ালি কি ডিমান্ড করছে, যেটা বারবার কথাটা উঠছে, সেটা হচ্ছে যে পার্মানেন্ট পলিটিক্যাল সলিউশন। এটা নীলঞ্জন জানতে চেয়েছে এর মানেটা কি। এবারে প্রশ্ন যেটা, সেটা হচ্ছে কি তাহলে কি জিটিএ কি আরো বেশি ক্ষমতা পাচ্ছে না অন্য কোনো ফরমেশনে আসছে, সেটা এখনো পর্যন্ত রাজ্যবাসীর এটা ক্লিয়ার হয়নি। রাইট, এটা ক্লিয়ারেন্স দরকার। পাশাপাশি আপনাকে আরেকটা জিনিসও বুঝতে হবে, সেটা হচ্ছে যে খুব দামি কথা বলছিল পলাশ বলার সময়
যে সীমান্তের জন্য 45 দিনের মধ্যে জমি দিয়ে দেওয়া হচ্ছে, অত্যন্ত সাধুবাদ এবং অত্যন্ত ভালো কাজ হয়েছে। 1129 একর জমির কথা বললো, যেটা সরকার অলরেডি হ্যান্ডওভার। সেইটা জমির ওই সংখ্যা নিয়ে আমার কিছু আপত্তি আছে, বাট সেটা এখানকার বিচার্য নয়। হ্যাঁ, সেটা বিচার্য নয়। হ্যাঁ, ঠিক বাট ঠিক একদম। কিন্তু জমি দেওয়ার প্রক্রিয়াটা তো শুরু হয়েছে, যেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় দিতে চাননি, এটাও বাস্তব। আপনি বিরোধী যতই কনস্ট্রাকটিভ রাজনীতি করুন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত উনি 50 কিলোমিটার বিএসএফ এর সীমানা, ক্ষমতার সীমানার বাড়ানোর ক্ষেত্রেও সম্পূর্ণ বিরোধিতা করেছেন। জমি দেওয়ার ক্ষেত্রে উনি 1 ইঞ্চি পদক্ষেপ নেননি, 1 ইঞ্চি জমি তিনি দেননি, এটা একদম পরিষ্কার। আসবো আলোচনায়। আমি সুকান্ত ঘোষের কাছে আমি একটা লাইন অ্যাড করব। দাদা, আমাকে একটা বিরতি নিতে হবে। আমি নেব, আপনার থেকে নেব পরে। আমি একটা বিরতি নিয়ে বিরতির পরে ফিরে আসছি, সঙ্গে থাকো। ফিরে আসলাম আলোচনায়। আমরা সমস্ত তথ্য আজকের অনুষ্ঠানে রাখবার চেষ্টা করেছি। ভীষণ কনস্ট্রাকটিভ আলোচনা হচ্ছে, কিন্তু আমাদের দুই তরুণ তুর্কি মাঝে মধ্যে একটু মাথা গরম করে ফেলছেন। দেখুন, আজকে ওই যেটা দাদা বললেন অপ্রতিম দা, এটা একদম বাস্তব। যে দেখুন, 15 বছরের সরকারের সঙ্গে তো 108 দিন কম্পেয়ার করাটা একটা মানে বালখিল্যতা হয়ে যায় আর কি, তাই না? তো কাজেই সরকার কি করছেন বা কতটা হচ্ছে সেটা সময় লাগবে। এখন অনেকটাই হাইপোথেটিক্যালি আমাদের ভেবে নিতে হচ্ছে যে বিজেপি এই পরিকল্পনা করেছে, যেটা পলাশ বলছে এত টাকা ইনভেস্ট হয়েছে, এবার সেটা হওয়ার পর কিভাবে কাজ হচ্ছে সেটা দেখা দরকার। চিকেন নেক নিয়ে আবারও বলছি, অপ্রতিম দা তার বক্তব্যে বারবার বলেছেন চিকেন নেক ভেরি সেন্সিটিভ ইস্যু। আমি সুকান্ত ঘোষের কাছে যাওয়ার আগে, অধ্যাপক ঘোষ, আপনি জানেন যে যখন বাংলাদেশে আগস্ট আন্দোলন হলো, অর্থাৎ যখন শেখ হাসিনার সরকারের পতন হলো, আওয়ামী লীগের সরকার, এর পরে কিন্তু বারংবার চিকেন নেক দখল করে নেব থেকে বাংলাদেশ থেকে আওয়াজ উঠেছে। রেদার অতি উৎসাহী কিছু লোক বলেছে বিহার, ঝাড়খণ্ড, কলকাতা দখল করে নেবে, 7 সিস্টার্স তো অন্যদিকে। কিন্তু চিকেন নেকটার উপর টার্গেট আজও, যদি আপনি একটু বাংলাদেশের সোশ্যাল মিডিয়া বা মিডিয়া খুব একটা আলোচনা করে না, বাট সোশ্যাল মিডিয়া আলোচনা করেন, দেখবেন একটা অদ্ভুত রকমের এই চিকেন নেকের প্রতি একটা লোভ, লালসা বাংলাদেশের রয়েছে। তার কারণটা কি? বাংলাদেশকে উৎসাহ দিচ্ছে চায়না, কারণ চায়না জানে, আমি আজকে ম্যাপ নেই এখানে, ম্যাপে দেখালে ভালো হতো, সরি আমি তার জন্য। চিকেন নেকটা এমন একটা জায়গা, মানে একদিকে নেপাল, একদিকে ভুটান, ওপরে সিকিম, এই অংশটা, এই যে রুটটা যদি দখল করে নেওয়া যায়, সরাসরি চায়নার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হয়ে যাবে। বাংলাদেশের রংপুর উত্তরে নর্থে, সেখানকার সঙ্গে সরাসরি চায়নার একটা কানেকশন হয়ে যাবে। মানে চীনে যাওয়া আর চীন থেকে সরাসরি বাংলাদেশে আসা, তখন একটা বর্ডার কাজ করবে, শুধু সিঙ্গেল বর্ডার। এখন চীন কিন্তু বাংলাদেশ ওইভাবে ডিরেক্ট এই জায়গা থেকে আসতে পারে না। এই যে আপনারা দেখতে, এটা ঠিক ম্যাপটা হচ্ছে না, যাও, হ্যাঁ, এই দেখুন, এইটাকে একটু স্টে করে বড় করি, আমরা একটু বড় করি, এর আগের ম্যাপটা একটু বড় করি। আমরা একটু সময় নিচ্ছি আজকের এই অনুষ্ঠানে। এই দেখুন, এইটা হচ্ছে বড় ম্যাপটা একটু দেখেন পুরোটা। দেবাশিস দা, একটা একাডেমিক পয়েন্ট বলছে, চায়না কিন্তু অ্যাকচুয়ালি ভুটানকে ব্যবহার করতে চায় তাদের এন্ট্রি পয়েন্টের জন্য। হতে পারে, ডোকলাম সেগুলো কিন্তু ভুটানে, তারা ওটাকে ইউজ করতে চায়। ঠিক না, কিন্তু ভুটানকে ব্যবহার করতে চাই এই কারণের জন্য, কারণ চীন জানে চিকেন নেকটা বাংলাদেশে। এই দেখুন, এই যে আমি কি কোনো ফ্রিজ ছবি দয়া করে দেখাতে পারি? হ্যাঁ, এই যে এটা থাক, এই ফুল স্ক্রিন। এই যে আপনারা দেখছেন, একদিকে এইটা হচ্ছে 7 সিস্টার। একটু আগে 7 সিস্টার্স কথা নীলাঞ্জন বলল। এই যেটা খয়েরি অংশ, এটা হচ্ছে আমাদের মূল ভূখণ্ড, মাঝখানে সবুজটা হচ্ছে বাংলাদেশ, আর এপাশে একটু ফেড যে অংশটা, সেটা হচ্ছে 7 সিস্টার্স। মানে ভারতের 7টি রাজ্য পরিষ্কার। আর ওই যে মাথা, আর এই ঠিক এর উপরের অংশটা কিন্তু চায়না। দেখুন, বাংলাদেশের সঙ্গে ছোট্ট একটু অংশ দিয়ে চায়নার সঙ্গে যোগাযোগ করা যায়। এই যে ঠিক বাংলাদেশের উপরে কালো অংশটা হচ্ছে ভুটান, আর ওই মাঝখানের অংশটুকু বাদ দিলে এই পাশের অংশটা হচ্ছে নেপাল। এখন যেটা নীলাঞ্জন বলছে ভুটানের মাধ্যমে, তো কারণ খুব স্বাভাবিক, চিকেন নেক্স তো এক্ষুনি ইন্ডিয়ার যে চায়, মানে বাংলাদেশের হাতে চলে আসবে বা চায়না নিয়ে নেবে তা তো নয়। তার জন্য ভুটানের মাধ্যমে তাদের সমস্ত কাজকর্ম করতে হচ্ছে। এই অংশটুকু, এই যে চিকেন নেক, শিলিগুড়ি করিডোর যেটাকে বলা হচ্ছে, এই অংশটুকু কিন্তু সরাসরি পরিষ্কার দেখুন, বাংলাদেশের ওপরে ওইটুকু অংশ যদি এক্সটেন্ড করা যায়, তাহলে ঠিক উত্তর দিকে ওই অংশ, হলুদ অংশ, অর্থাৎ নেপাল আর ভুটানের মাঝখানে হলুদ অংশটা হচ্ছে সিকিম, ঠিক তার ওপরে আছে হচ্ছে চায়না। আসুন একটা বিরতি নিয়ে নিই, বিরতির পর ফিরে এসে আমরা ডক্টর সুকান্ত ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, অধ্যাপক মানুষ এবং উত্তরবঙ্গের মানুষ। সব থেকে যেটা আকর্ষণের বিষয়,
দাদা আমি আপনাকে আপনার কাছে আমি এটাও বলছি যে একটু আমাদের প্যানেলটা এক্সটেন্ড আমরা করছি। আমি চাইবো সুকান্তবাবু আমাদের সঙ্গে থাকা, মানে মেনলি উত্তরবঙ্গ সম্পর্কে আপনার থেকে আমরা ব্রিফ নিতে চাই। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে আসলাম, সুকান্ত ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্তদা প্লিজ উত্তরবঙ্গ সম্পর্কে। দেখো দেবাশিসদা, তোমার অনুষ্ঠানে বহুবার এসেছি হল্লা বলে। উত্তরবঙ্গ নিয়ে প্রত্যেকেই চিন্তিত, এটা আমরা খুবই ভালোই লাগে। উত্তরকন্যা মতো নন ফাংশনাল একটা বডি তৈরি ছিল, সেটা তুমি তোমার কথাও বলেছো, এবং সেটা নতুন সরকার এসে নিশীথ প্রামাণিক বলেছেন যে তিনি এখানে বসবেন এবং সেটা চলছে। কিন্তু আমার বিষয়টা হচ্ছে যে যেভাবে বানারহাট ব্লক, আলিপুরদুয়ার থেকে শুরু করে দার্জিলিং বা পাহাড়ি পাহাড়ের পুরো অঞ্চলটা যতগুলো চা বাগান বন্ধ রয়েছে, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি খোলা প্রয়োজন। কারণ সেই অঞ্চলে তুমি একটু আগে বলছিলে যে যবে পুজো আসে, পুজোর আগে কিন্তু তাদের বোনাসের ওপর নির্ভর করে তাদের কেনাকাটা, সেই অঞ্চলের ব্যবসা। তাদের রাতে মানে কি বলবো তোমায়, অনেক জায়গায় ইলেকট্রিসিটি পর্যন্ত নেই। যবে থেকে চা সুন্দরী প্রকল্প তৃণমূল কংগ্রেস এনেছিল, তার মাধ্যমে 30% বেশি চা বাগানের জমি সেটা পর্যটনের জন্য দেওয়া হয়েছে। চা শ্রমিকরা এর বিরোধিতা করেছিল। দেখো, কংগ্রেস, তৃণমূল বা সিপিএম আমল যাই বলো না কেন, টি বোর্ডের মিটিংগুলো সঠিকভাবে হচ্ছিল না। এবং আরেকটি বড় ঘটনা, যেগুলো পুনর্নবীকরণ করা প্রয়োজন চুক্তিগুলো চা বাগানের সঙ্গে রাজ্য সরকারের, সেগুলো হয়নি। এবার আমাদের আশার হলো একটি জায়গায় কিন্তু রয়েছে যে কীটনাশকগুলো ব্যবহৃত হয়। দেখো, সবচেয়ে সমস্যা দার্জিলিংয়ের চা হচ্ছে সুগন্ধি, আর তরাই ডুয়ার্সের চা হচ্ছে সুস্বাদু। কিন্তু সমস্যা হচ্ছে এত কীটনাশক ব্যবহার হচ্ছে, এই কারণে কিন্তু ব্রাজিল, কেনিয়া এই চায়ের সঙ্গে পেরে উঠতে পারছে না, এবং ইউরোপিয়ান অনেক কান্ট্রি কিন্তু এই চা কিনতে চাইছে না। এটা হলো আসল তথ্য। কিন্তু এই বিষয়ে এখনো পর্যন্ত সেরকম কোনো ভূমিকা কিন্তু কোনো সরকারের পক্ষ থেকে দেখা যায়নি। হ্যাঁ, মন্ত্রী আমরা পেয়েছি, আমরা স্পিকার পেয়েছি, কিন্তু আমি আবারও বলতে চাই, তুমি চা শিল্পের কথা বললে, জিটিএ নিয়ে বললে, দেখো জিটিএটা অনেকটা সেফটি ভাল্বের কাজ করেছে। অ্যালান অক্টাভিয়ান হিউম যেমন দেবাশিসদা কংগ্রেস তৈরি করেছিল, এরকম একটা জিটিএ অনিল থাপার হাতে দিয়ে দেওয়া হয়, লজেন্স। এবং সেই লজেন্স রেখে তারা আমরুদ প্রকল্পের যে দুর্নীতি, যে নিম্নমানের কাজ হয়েছে, সেটা সকলেই জানে। এবং আরেকটি বিষয়, শিক্ষক দুর্নীতিতে 1993 সালে এনসিটি নিয়মকে লঙ্ঘন করা হয়েছে, এবং বিভিন্ন বেনিয়ম তো হয়েছে, বিভিন্ন বেনামি চিঠি সেগুলো বিভিন্ন জায়গা থেকে এসেছে, এর প্রমাণ রয়েছে। বিভিন্ন কন্ট্রাক্টরদের কি করা হয়েছে, ব্ল্যাকলিস্টেড করা হয়েছে। উত্তরবঙ্গ আমি সুকান্তদা আপনাকে নিয়েই কন্টিনিউ করব যে ফ্লোতে আপনি বলছেন, বাট প্লিজ আমাকে একটা ছোট্ট বিরতি নিতে দিন, আবার আপনার কাছেই ফিরবো বিরতির পরে এসে। ফিরে আসলাম আমরা আলোচনায়। সুকান্তদা প্লিজ, যেখানে আমি থামিয়েছিলাম প্লিজ। খুব বেশি সময় আমি নেব না, অনেক কথা বলার এই অনুষ্ঠানে সম্ভব নয় এতগুলো বলা। এবার উত্তরবঙ্গ বঞ্চিত রয়েছে, আর আমি যে কথা নিয়ে বলছিলাম, চা শিল্পটা আমাদের অক্সিজেন, বা এটাকে বলতে পারো স্নায়ুতন্ত্র উত্তরবঙ্গে। এবার সেই জায়গাতে বারবার দেখা যাচ্ছে চা শ্রমিকদের কোনোভাবে চেষ্টা করা হচ্ছে মধ্যস্থতা করে কোনোভাবে চা বাগান খুলে দেয়া। কিন্তু তুমি দেখবে যে চা বাগানগুলো বন্ধ হয়েছে, তাদের কি অবস্থা, তারা হ্যান্ড টু মাউথ সিচুয়েশন। সেই অঞ্চলগুলোতে কোনোভাবেই চেষ্টা করা হয়নি চা বাগান খোলার ক্ষেত্রে। কিন্তু যে 1000 কোটি টাকা মুখ্য প্রধানমন্ত্রী 2021 সালে বলেছিলেন, সেটা যদি রাজ্য সরকার পরিবর্তন হয়েছে চায়ের উন্নয়নে কাজে লাগে, তাহলে সত্যিই ভালো উদ্যোগ। 300 কোটি টাকা অলরেডি একটা স্যাংশন হওয়ার কথা আছে। আর উত্তরকন্যাকে আমরা চাই ফাংশনাল হতে। আর তুমি চিকেন নেক বললে, চিকেন নেক নিয়ে সংবেদনশীল নিশ্চিতভাবে, এবং শিলিগুড়ি একটা করিডোরটা এত, মানে এই জায়গাটা এত সংবেদনশীল যে আমাদের এই জায়গাটা নিয়ে ভাবতে হবে। এবং উত্তরবঙ্গ যে জমি সমস্যা ছিল এতদিনের, বর্ডার সিকিউরিটি ফোর্সকে যে জমি দেওয়া যাচ্ছিল না, নতুন সরকার এসে কিন্তু সেটা চেষ্টা করেছে, সাধুবাদ জানাই। তবে জিটিএ যেন আবার পুরনো সেই দুর্নীতিগুলোতে ফিরে না যায়। মানে যে জিটিএতে বিদ্যুতের বিল, দেবাশিসদা মনে আছে তুমি প্রোগ্রাম করেছিলে, বিদ্যুতের বিল একটি রাজনৈতিক দল বা উইং তারা কিন্তু অনেক টাকা বিল রেখে দিয়েছিল। সেই বিল কিন্তু সুভাষ সিংয়ের জিএনএলএফও দেয়নি বিদ্যুতের বিল। আর তুমি যার ছবি দেখাচ্ছ, তিনি সেই জীবনটা জলপাইগুড়িতে কাটিয়েছেন, কিন্তু তিনি বিদ্যুতের প্রচুর টাকার বিল দেননি। সুতরাং আমার মনে হয় জিটিএ উন্নয়ন হোক,
চা শিল্পের উন্নয়ন হোক, প্রশাসনিক আরও বেশি মানে গতি আসুক, কিন্তু চা শিল্পের উন্নয়নকে সামনে রেখে পরিকাঠামোগত উন্নয়ন, যেটা কিন্তু বিজেপি তাদের কেন্দ্রীয় বাজেটেও বলেছে, সেটাকে করা প্রয়োজন। আর উত্তরবঙ্গ সত্যি ঘুরতে আসবার জন্য নয়, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় মোমো তৈরি করতেন সেটা আমরা দেখতে চাইছি না। আমরা চাই কারখানা, আমরা চাই আইআইটি, কিন্তু তার সঙ্গে সঙ্গে মানব সম্পদের উন্নয়নও প্রয়োজন, এমপ্লয়মেন্ট জেনারেশন প্রয়োজন। আর আরেকটা বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে দুর্নীতিটি এতদিন ধরে দুর্নীতিগুলো জিতিয়েতে হয়েছে, তার ফলে পাহাড়ে যখন বৃষ্টি হয়েছিল প্রচুর 100টি বাড়ি ধসে গিয়েছিল, তার মধ্যে 10টা বাড়ি রাজু বিস কিন্তু তৈরি করেছেন। এটা যেমন তাকে সাধুবাদ জানাতে হয়, কিন্তু সেই সময় মানুষের কিন্তু একটা মানে অসহ্যকর পরিবেশ ছিল, মানে মানুষ সেই সময় পাহাড়ের মানুষের কি অবস্থা সেটা কিন্তু আমরা এই একটা দুটো কথায় বলতে পারবো না। সুতরাং আমার মনে হয় যে কেন্দ্র রাজ্য সরকারের সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার যে মেন মানে ভিত্তি, সেটাকে সামনে রেখে উত্তরবঙ্গের উন্নয়ন প্রয়োজন। আমরা চাই না যে আলাদাভাবে উত্তরবঙ্গকে দেখা হোক, যে উত্তরবঙ্গের উন্নয়ন এখনই হচ্ছে, আগে হয়নি, এটা আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই যেন প্রশাসনিক এই সুযোগ সুবিধাগুলো তারা পায়। তাদের যেমন এসএসসির একটা মানে সেন্ট্রাল অফিস, বহুদিন থেকে আমাদের দাবি, কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ দিতে ছেলেমেয়েরা এখনো কলকাতায় যায়, সেগুলো খুব বেশি প্রয়োজন। এবং চা বাগানগুলোতে হিউম্যান ট্রাফিকিং, দেবাশিসদা সবচেয়ে বড় সমস্যা। চা বাগানের শ্রমিকদের ছেলে মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে মুম্বাই নিয়ে যাওয়া হয় এবং তাদের বিভিন্নভাবে বিভিন্ন পেশায় যুক্ত করা হচ্ছে। এই নিয়ে প্রচুর রিপোর্ট রয়েছে, প্রচুর লোক কাজ করছে। সুতরাং সার্বিক মানোন্নয়ন যদি বলো উত্তরবঙ্গের, সেই আশা আমরা রাখছি। এবং চিকেন নেককে সুরক্ষিত করতে নতুন সরকার বদ্ধপরিকর, ভালো লাগছে। কিন্তু আবারও বলছি, এমপ্লয়মেন্ট জেনারেশন, হিউম্যান রিসোর্সকে ব্যবহার করা, উত্তরবঙ্গের পরিকাঠামো উন্নয়নকে খুব প্রয়োজন। উত্তরবঙ্গ বঞ্চিত, আমরা চাই উত্তরবঙ্গের ভাষা বা কাব্যিক কোনো বিষয় চাইছি না, বা কলকাতা লন্ডন হোক, আপনারা একটা রিয়েলিস্টিক ডেভেলপমেন্ট চাইছেন। আমি সুকান্ত দা, আমি বুঝতে পেরেছি। তার মধ্যে আপনি একটা জায়গায় অত্যন্ত প্রত্যাশী, এবং ইভেন বলা ভালো আমরা সবাই প্যানেলের, মানে ইভেন সম্পূর্ণ বিজেপির উল্টো দিকে থাকা রাজনৈতিক দল জাতীয় কংগ্রেসের অপ্রতিম দাও যেটা বললেন, সেটা হচ্ছে যে সেফটি সিকিউরিটি ইস্যুতে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, অর্থাৎ এই যে পশ্চিমবঙ্গ যেহেতু এর আগে কখনোই বিজেপির হাতে ছিল না, কেন্দ্র এবং রাজ্য এক সরকার ছিল না, সেখানে দাঁড়িয়ে এটা করা। এবং এই চা বাগান, আমি জাস্ট একটা ছোট্ট ইনস্ট্যান্স আমি দাদা আপনার থেকে সুকান্ত দা জানতে চাইব। আমার এই যে গত প্রায় 16-17 বছরের সাংবাদিকতার জীবনে আমি আলিপুরদুয়ার, কোচবিহার, ফালাকাটা, মানে জলপাইগুড়ির একাধিক জায়গা, এখানে না স্বাস্থ্য ব্যবস্থার একটা ভগ্ন দশা, আমার বিভিন্ন সময় আমাদের প্রতিনিধিরা, মানে বিশেষত জেলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলো যে কী মানে দুর্দশা, সেটা আমাদের সামনে বহু সময় তুলেছেন। কখনো পিকাই আমাদের প্রতিনিধি জলপাইগুড়িতে আছেন, কখনো শশী ছিল কোচবিহারে, ও আমার যাদের নাম মনে আসছে এখন এই মুহূর্তে, এরা বারবার করে তুলে ধরেছে। শিলিগুড়ির ক্ষেত্রে নিতাই ছিল এর আগে, এরা তুলে ধরেছে। আপনি আমাকে একটু বলুন যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কি পুনরুজ্জীবন সম্ভব হবে বা করবে সরকার, বা কতটা খারাপ অবস্থা একটু আমায় বলুন। সুপার স্পেশালিটি হসপিটালগুলো তো নতুন পালক একটা সংযোজন করেছিল পূর্বতন সরকার, কিন্তু সুপার স্পেশালিটি হসপিটালে কি ধরনের ট্রিটমেন্ট হয় তুমি দেখলেই বুঝতে পারবে, তোমার প্রতিনিধিরা বলেছে। এবং সবচেয়ে বড় বিষয়, কোচবিহারে কোনো একটি রোগী সে যদি শিলিগুড়িতে আসে 4 ঘন্টা পথ অতিক্রম করে, এবং কোচবিহারে সে ট্রিটমেন্টটা না পাওয়ার জন্য শিলিগুড়িতে পথেই সে মারা যাচ্ছে। মানে তার মানে এই যে পুরো পথগুলো, বা ধরো তুমি বাই রোড, আমাদের কিন্তু এটাও ঘটনা, ট্রেন কিন্তু সবসময় আমরা পাই না, ট্রেনও থাকে না, বাস একটা সময় পর্যন্ত আমরা পাই। এবং বিভিন্ন জায়গায় হাসপাতালগুলো ঢুকছে, হাসপাতালগুলোতে চিকিৎসক নেই, এটা একটা বড় সমস্যা। এবং বহু চিকিৎসক কি হয়, প্রাইভেট বিভিন্ন প্র্যাকটিস করেন, যেটা উত্তরবঙ্গে কলকাতার মতনই হয়। এবং সেই কারণে জলপাইগুড়ি বলো, কোচবিহার বলো, আলিপুরদুয়ার বলো, মালবাজার বলো, সেখানে রেফার করা হয়। একটা মানে সহজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করা হয় একদম। এবং সেখানেও চিকিৎসা পেতে গেলে কোনো না কোনো মন্ত্রী বা জনপ্রতিনিধির একটা সাইন করা চিঠি লাগতো এতদিন। রেফারেন্স ছাড়া তাকে তার জায়গা হতো বারান্দায়।
একদম সত্যি কথাই তোমাকে আমি তুলে ঠিক, ধরবো। বেশ, আমি পলাশের কাছে যাই। নীলাঞ্জনও বলবেন বলে বারবার করে বলছেন, আমি পলাশ, এই হচ্ছে আমরা- প্রবলেম, মানে যেটা তুমি একেবারে উত্তরবঙ্গের মানুষের মুখ থেকে শুনলে, সমস্ত ক্ষেত্রে কিছু না কিছু করার জায়গা রয়েছে, উনি যেটা উল্লেখ করলেন। না দেখুন, আজকে যদি আপনারা অমিত শাহর যে পুরো পরিকল্পনা বা পুরো যে ব্যবস্থাপনা দেখেন, তার মধ্যে শিক্ষার স্বাস্থ্য এই দুটোও কিন্তু আলাদাভাবে ছিল। যে কথাগুলো সুকান্ত দাদা বললেন যে উত্তরবঙ্গের শিক্ষার স্বাস্থ্যের ব্যাপারটা, কেন উত্তরবঙ্গে যে চাকরি করবে তাকে কলকাতায় এসে ইন্টারভিউ দিতে হবে, সেই ব্যবস্থাগুলো কিন্তু আমরা করে নিয়েছি। এরপরে উত্তরবঙ্গতেই হবে, এবং যে এতদিন ধরে তৃণমূল কংগ্রেস যে সুপার স্পেশালিটি হসপিটাল, অ্যাকচুয়ালি ওগুলো ছিল রেফার স্পেশালিটি হসপিটাল, মানে ওখান থেকে রেফার করে দেওয়া হতো। যাই হোক, যে প্রসঙ্গগুলো বারবার আমি বলছি যে এই যে চিকেন নেক সমস্ত কিছুকে ছাপিয়ে যাচ্ছে, কিন্তু চিকেন নেককে কেটে সেভেন সিস্টারকে আলাদা করা শুধুমাত্র বাংলাদেশ, পাকিস্তান বা চীন থেকে নয়। আমরা দেখেছি 2020 সালের দিল্লিতে যে সিএ বিরোধী আন্দোলন হয়েছিল, সেখানে শারজিল ইমাম এবং উমার খালিদ তারা বলেছিল যে চিকেন নেককে আলাদা করে, চিকেন নেক কেটে সেভেন সিস্টারকে আলাদা করে দেওয়ার কথা। পরে তারা অ্যারেস্ট হয়েছিল। এছাড়াও 2025 সালের 15ই ডিসেম্বর দিল্লির ঢাকার জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ, সেও কিন্তু একই কথা বলেছিল, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি আমাদের এখানকার বহু নেতা বিবৃতি দিয়েছিলেন। যেটা বারংবার বলছি, আমরা সরকারে এসেছি, আমরা চাই কনস্ট্রাকটিভ বিরোধিতা থাকুক। কংগ্রেসের প্রতিনিধি যেটা বললেন যে আমাদের কি ওই যে পলিটিক্যাল স্ট্যান্ড বা পলিটিক্যাল স্টেবিলিটিটা কি হবে, দেখুন আমি আপনাকে বারংবার বলছি, তৃণমূলের প্রতিনিধি একটা ইনফরমেশন ভুল দিয়েছে, সুকান্ত দা এই কথা বলেনি, আমি সেটার বিরোধিতা করেছিলাম। আরেকটা কথা বলছি, এখানে আমরা তো সবাই প্রত্যেকটা দলের দায়িত্বশীল প্রতিনিধি হিসাবে এসেছি, তাই আমাদের কিন্তু শব্দের মিসফায়ার হওয়ার বা ব্যাকফায়ার হওয়ার কোনো জায়গা নেই। আমরা যা বলবো সেটা কিন্তু দায়িত্ব নিয়ে বলার চেষ্টা করব। আমি আপনাকে বলছি সমস্ত ইনফরমেশন দিয়ে, আমার ইনফরমেশন যদি কোথাও কিছু ভুল হয় আমার বিরুদ্ধে মামলা করার জন্য আমি বলে রাখলাম, কিন্তু এটাও মেনে নিতে হবে কোনো তৃণমূল বা কংগ্রেসের কোনো প্রতিনিধি যদি ভুল ইনফরমেশন দেয় তার বিরুদ্ধেও কিন্তু মামলা হওয়ার জন্য তৈরি থাকতে হবে। যেটা বারংবার বলছি, আমরা বিরোধীদের ভয় দেখাতে চাই না। দেখুন, যেটা মূল বিষয় পলিটিক্যাল স্টেবিলিটি, আমরা মেকিং ইন্ডিয়াতে বিশ্বাস করি, এতদিন ছিল ব্রেকিং ইন্ডিয়া। যারা ব্রেকিং ইন্ডিয়া বিশ্বাস করতো তারা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে করতো। কংগ্রেসের প্রতিনিধি খুব ভালোভাবে আমার কাছে জানতে চেয়েছে যে এর মানেটা কি। এর মানেটা হচ্ছে না, উনি যেটা আরো বিশেষ করে জানতে চেয়েছে পার্মানেন্ট পলিটিক্যাল সলিউশন। পার্মানেন্ট পলিটিক্যাল সলিউশন মানে এতদিন ধরে ওদেরকে আলাদা, যে তোমরা আলাদা আমরা আলাদা, এই যে বোধটা ছিল, তার জন্যই ওখানকার মানুষরা হীনমন্যতায় ভুগত। ওরা ভাবতো যে দীর্ঘদিন ধরে আমরা বঞ্চিত, সরকার আসে সরকার যায়, নেতা আসে নেতা যায়, কিন্তু উত্তরবঙ্গের উত্তর কোনোদিনই মিলছে না। কিন্তু আমরা তাদেরকে কনফিডেন্সে নিয়েছি, আমরা বুঝিয়েছি সবাই ভারতবাসী, সবাই ভারত মায়ের সন্তান, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বলে কোনো আলাদা কিছু নেই, পুরোটাই পশ্চিমবঙ্গের অংশ। আচ্ছা, এই মুহূর্তে অপ্রতিম দা কিছু বলো, জাস্ট অপ্রতিম দা তখনও খানিকটা বলা ছিল। নীলাঞ্জন আসছি ভাই, প্লিজ একটু ওয়েট করো। আমি প্রথমে পলাশকে বলি, পলাশ ঠিক বলছিল যে ওই পার্মানেন্ট পলিটিক্যাল সলিউশন। পলাশ 2009 সালের বিজেপির ম্যানিফেস্টো যদি চেক করো, দেন ইউ উইল গেট দ্য সেম ল্যাঙ্গুয়েজ। 2009 সাল থেকে চলছে এটা। আজকে বাট অন দ্যাট টাইম আমি ছিলাম না। পলাশ, আমি আপনাকে জাস্ট বললাম, না সেটা বলছি না আমি আজকে আমি তোমায় খুব দায়িত্ব নিয়ে বলছি, আজকের আলোচনায় কোনো এমন একটা আমরা এই দক্ষিণবঙ্গের কোনো বিষয় নিয়ে আলোচনা করতাম, বিশ্বাস করো হয়তো দুটো কথা বলতাম বা অন্য কিছু, কিন্তু তো আমরা এমন একটা জায়গা নিয়ে আজকে আলোচনা করতে বসেছি না, যে জায়গাটা নিয়ে আমরা যদি কেউ স্লিপ অফ টাং করি, যে বার্তা মানুষের কাছে যাবে, উত্তরবঙ্গের মানুষের কাছে যাবে, সেই দায়বদ্ধতার কোথায় আমাদের প্রত্যেকের নিজেদের দায়িত্ব নিয়ে দেখা উচিত। সেই জায়গা থেকে বলি, 2009 সাল থেকে এই পার্মানেন্ট সলিউশনের কথাটা চলছে। আজকে যে মিটিংটা হয়েছে, সেই মিটিংয়ে আমি মনে করছি যে সদার্থক মিটিং হয়েছে। উত্তরবঙ্গের মানুষ ভীষণ আপ্লুত হবে, ভীষণ খুশি হবে। এটা কেন না হয় যে আর একবার এই যে কমিটি গঠন হলো, আবার একটা কমিটি গঠন হলো, তারপরে আর একটা কমিটি গঠন হলো, এই যে কন্টিনিউয়াসলি যে কমিটি গঠনই হয়ে যাচ্ছে, তার ফল কিছু পাওয়া যাচ্ছে না, সেটা কেন না হয়। পাশাপাশি আর একটা প্রশ্ন পলাশ করার ছিল, যেটা হচ্ছে যে আমরা দেখেছি যে আগস্টে, দেবাশিসটা ঠিক বলছিল, আগস্ট বিপ্লবের সময় বাংলাদেশ থেকে যে ধরনের স্লোগান, যে ধরনের ভারত বিদ্বেষী কথাবার্তা হয়েছে, আজকে তার গূঢ় তত্ত্ব, যেটা মূল কথা থেকে উৎপত্তি হচ্ছে, সেখানে যাচ্ছি না। সেখানে গেলে কংগ্রেস বিজেপির আবার ঝগড়া শুরু হবে, সেটা করব না। কিন্তু বলে রাখি, সেটা হচ্ছে এই আলোচনাটার একটা সার্বত্র এখানে থাকা উচিত, যে স্লোগানগুলো এসছে আমাদের সেভেন সিস্টার্স নিয়ে, ভারতবর্ষের সার্বভৌমত্ব নিয়ে, তুমি বলছিলে শাহিনবাগের আন্দোলনের কথা, বাংলাদেশের কিছু নেতার কথা,
আমার কাছে আজকের ডেটে ওরা কে কি বলেছে আমার দেশের সরকার আমার দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কি করছে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। না মানে চিকেন নেক্স তো দাদা জাতীয় অপ্রতিম দা, সুরক্ষার জন্য এটা আমরা তো সব দূরস্থ বিষয়। দিনই বাংলাদেশের স্লোগান আমার আজও মনে আছে, বাংলাদেশের সময় টানা প্রোগ্রাম করতাম, ওরা এই লাস্ট আগস্ট আন্দোলনের পরেও দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা এই স্লোগান বারবার ওরা দিয়েছে। এবং ওরা কলকাতা দখল করবে হ্যাঁ, এটাও বলেছে। কলকাতা দখল করবে, সেভেন সিস্টার্স তো ওদের দখল হয়েই গেছে অলরেডি। সে তো মানে সে তো মানে হ্যাঁ। অপ্রতিমদার কাছে একটাই শব্দ সেন্টেন্স বলবো, সুকান্ত দাস, আমি একটা লাইন বলে দিই। একটু নীলাঞ্জনের কাছে আসি, আমি একটা লাইন যাব। একটা লাইন জুড়ে দিই, হ্যাঁ। একটা লাইন জুড়ে দিই। হ্যাঁ। সিমিলারলি তুমি যে আমার 1129 একর জমি দিয়েছো বা জমি দেওয়া হয়েছে 45 দিনের মধ্যে, অত্যন্ত সাধুবাদ জানিয়ে আমি আরেকটা জিনিস জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে আসাম ত্রিপুরার ক্ষেত্রেও কি একই জিনিস হয়েছে? যদি হয়ে থাকে তুমি একটু বলে দিও, কারণ আসাম ত্রিপুরায় সরকারটা বোধহয় বিজেপির বেশ কয়েক বছর ধরে, না কয়েক বছর মানে 2018 সাল থেকে, আমি সেটা না বললেও পলাশ জানবে, 2018 সাল মানে আজ থেকে 6-8 বছর আগে থেকে, আর আসামে তো তারও আগে থেকে। আমি পলিটিক্সে আচ্ছা আসি, একটা বিরতি নিয়ে নিই, বিরতি নিই, নীলাঞ্জন বলবেন, বিরতির পরেই এসে নীলাঞ্জন দাস বলবেন, আমি দ্রুত ফিরে আসছি, সঙ্গে থাকবেন। আজকে যে মিটিংটা হয়েছে তাতে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে জিটিএর পক্ষে যারা ছিলেন তার মধ্যে রোশন গিরি অবশ্যই প্রমুখ উল্লেখযোগ্য। উনি কি বলেছেন একবার আমরা একটু আপনাদের সামনে রাখি, শুনবো। होम मिनिस्टर अमित शाह जी ने स्पष्ट कहा है कि जो भी समस्या का समाधान होगा वो संवैधानिक समाधान होगा, कॉन्स्टिट्यूशनल समाधान होगा। कॉन्स्टिट्यूशनल समाधान के पक्ष में पार तराई और डुअर्स के लिए श्री पंकज सिंह इंटरलोक्यूटर के नेतृत्व में एक कमेटी बनेगा जो अगला प्रपोजल गवर्नमेंट ऑफ इंडिया को सबमिट करेगा। আচ্ছা, এই যে ইন্টারলোকেটারের কথা নীলাঞ্জন বলছিলেন সেটা তৈরি হচ্ছে, কিন্তু এখানে একটা জায়গা আমার ডাউট তৈরি হচ্ছে, যেটা হচ্ছে দেখুন পলিটিক্যাল সলিউশন বলা হচ্ছে, আবার এদিকে রোশনগিরিরা বলছে কনস্টিটিউশনাল সলিউশন। এই কনস্টিটিউশনাল সলিউশন ব্যাপারটা কি? এটা একটা প্রশ্ন, আমি আসছি ভাই একটু একটা মিনিট। কিন্তু উত্তরবঙ্গ ইস্যুতে, চিকেন নেক ইস্যুতে, যেটা সবার বক্তব্যে উঠে আসলো, এমনকি সুকান্ত দাও ওখান থেকে দূর উত্তরবঙ্গে বসে বলছেন, বাংলাদেশের আন্দোলনের এই যে ছাত্র যুব যে আন্দোলন, আগস্ট আন্দোলন বলে যেটা বাংলাদেশে দাবি করছে, এই আন্দোলনের অন্যতম মুখ ছিল হাসনাত আবদুল্লাহ, যে পরবর্তীকালে ভোটে হেরে যায়, যদিও আমার যদি ভুল না হয়, যে লাস্ট যে নির্বাচন হলো তাতে হেরে গিয়েছিল হাসনাত আবদুল্লাহ। এই হাসনাত আবদুল্লাহ তখন হাসনাত জিতেছে। হাসনাত জিতেছে, আচ্ছা হতে পারে আমার ভুল হতে পারে। সার্জিস আলম, রাইট, আমার ভুল হয়েছে। হাসনাত আবদুল্লাহ কি বলেছিল আমরা তার বক্তব্যের একটা অংশ খুঁজে পেয়েছি, শোনাবো আপনাদের, শুনুন। ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে আলাদা করে দিব। ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে আলাদা করে দিব। বুঝতে পারছেন? তাহলে এই বিপদ হচ্ছে এখানে। হ্যাঁ ঠিক, এ ভোটে জিতেছে, সার্জিস আলম হেরে গিয়েছিল, হাসনাত আবদুল্লাহ ভোটে জিতেছে। তো যাই হোক, ভোটে জেতার পর খানিকটা বদলে গেছে হয়তো, যার কথাবার্তা শুনি এখন অনেক ভদ্রভাবে বলে। তো কিন্তু আগে যে বক্তব্যগুলো ছিল তার মধ্যে কিন্তু এই উগ্র একটা ভারত বিরোধিতা বারবার করে কাজ করেছে। আমরা ফিরে আসলাম, আমি যাব হচ্ছে নীলাঞ্জনের কাছে। নীলাঞ্জন, মমতা মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, মমতা বন্দ্যোপাধ্যায় এখন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছাড়া তো তার সেরকম পরিচয় আমি জানি না কি আছে, তৃণমূল কংগ্রেসের অবশ্যই চেয়ারপারসন হয়তো বা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে আমরা যেটা চালাচ্ছিলাম কিছুক্ষণ আগে, উনি কিন্তু বারবার অদ্ভুতভাবে সরকার বা দলের কথা না বলে উনি একটা ফ্যামিলি রিলেশন বলছেন, মানে ওনার ভাইয়ের ছেলের বিয়ে হয়েছে ওই ব্যাপারটা উনি বারবার করে টেনে আনছিলেন। মমতার কি তাহলে প্রফেশনালিজমের বা একজন পলিটিশিয়ান হিসাবে নিজেকে উপস্থাপন করতে পারেননি?
খানিকটা ম্যানেজ করবার জন্য আমার ব্লাড রিলেশন, ফ্যামিলি রিলেশন, এই কথাগুলো বলছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন এবং এই যেই ফ্যামিলি কানেকশন যেটার কথা তিনি বলেছেন সেটা খুবই রিসেন্ট, আমার মনে হয় 2024 কি 25-এ হবে হয়তো। তখন উনি মুখ্যমন্ত্রী, বিয়েটাও তো হয়েছে recent। না সেই জন্যই বলছি, তারপরে এই কথাটা বলেছেন। তার আগে 2011 থেকে আমাদের মমতা ব্যানার্জির টেনিওরটাকে বিচার করতে হবে। যাকে সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না, তিনি যা যা কাজ করেছেন, তিনি রুটিনলি জিটি এর সাথে যেরকমভাবে কানেকশন করেছেন, একটা ফর এ ভেরি লং টাইম সেখানকার চিফ এক্সিকিউটিভ ছিলেন কি বলে আমাদের বিমল গুরুং, এবং তাদের যে হিংসাত্মক আন্দোলন সেগুলো বাংলা সমস্ত দেখেছে। কিন্তু দিদি কিন্তু সবসময় ফোকাস করতেন, আমাদের এটা স্যার এখানে আছেন তিনিও বুঝবেন, উত্তরবঙ্গে যেটা আমরা 3T এর কথা বলি, অর্থাৎ মানে টি, টিম্বার, ট্যুরিজম, এইগুলোতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ফোকাস করেছেন, ইনভেস্টমেন্টের কথা ভেবেছেন, এডুকেশন ওখানে যেন আরো ইমপ্রুভমেন্ট হয় তার জন্য ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ এগুলো তিনি করেছেন। না মানে বিভিন্ন 15 বছর পরেও ডেভেলপমেন্ট ভাবতে হলো কেন, না করা গেল না কেন? আমি না সেটাই বলছি। করেছেন, এগুলো করা আছে সেইটা বলছি। ইভেন প্রেসিডেন্সি কলেজের সেখানে ক্যাম্পাস, সেই সমস্ত কিছু হয়েছে। তো কিছু হয়নি 15 বছর ধরে, এটা আমার মনে হয় কেউ এই জিনিসটা ইয়ে করবে না। আমার এখানে বিজেপির যিনি প্রতিনিধি আছেন তিনি বললেন যে আমার কথা একটা ভুল ছিল সুকান্ত বাবুর কথায়, সেটা আমি খুব দায়িত্ব নিয়ে আমি বলেছি যে তিনি এরকম একটা কথা বলেছেন। আমি রিপিট করে দিচ্ছি, সুকান্ত বাবু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা রিকোয়েস্ট করেছিলেন যেন উত্তরবঙ্গকে, উত্তর পূর্ব ভারত যেটার উনি দায়িত্বে মন্ত্রী আছেন, উনি ডোনার মিনিস্ট্রির MOS, তো তিনি চেয়েছেন যেন উত্তর পূর্ব ভারতে যেই ধরনের স্কিমসগুলো কেন্দ্র সরকারের যায় সেগুলো যেন সমস্ত কিছু যায়। না আমি বলছি এখানে না, কেন এটা কেন হবে, কেন জাস্ট উত্তরবঙ্গ এটা বা কখন একটা বলেছেন বাংলা সেটা যে দেখো। কোনো পিছিয়ে পড়া না, এটা জেলা, কখন বলেছেন? তার জন্য- যখন বলেছেন না, যখন আমি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায়। না আমি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায়, অ্যাবসলিউটলি এই কথাটা উনি বলেছেন, আমি সেটাই বলছি। আমি পুরো জিনিসটাকে দেখো 52টি বিধানসভার মধ্যে বিজেপিকে মেজরিটি দিয়েছে, পুরো স্টেটমেন্ট আমি বলেছি, তারপরেও এই স্টেটমেন্টে আমাদের অসুবিধা আছে। কেন্দ্র সরকার রাজ্য থেকে একদম, আমি সে কথা বলিনি, আমি বিজেপির এমএলএরা বলেছে। আপনাদের শিক্ষা চ্যাটার্জি কি বলেছে আপনি শোনান। আচ্ছা, ওই তর্কে দিয়ে, হ্যাঁ, বিচ্ছিন্নবাদী দল, এটা সবাই জানে। না, তার জন্য আপনাদের এই পরিস্থিতি আছে, আপনাদের এই পরিস্থিতি তার জন্য। আপনারা তো আমাদের দলটাকে আমরা আরেকবার সুকান্তদার কাছে যাব, আরেকবার আমরা সুকান্তদার কাছে যাব, প্লিজ। আমি একটা লাস্ট পয়েন্ট বলে আমি শেষ করব। যেটা পলিটিক্যাল অ্যানালিস্ট প্রফেসর স্যার যেটা বলছিলেন, সেখানে উনি একটা কথা বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা শুধু চা বানাতে দেখেছি, মোমো বানাতে দেখেছি, এই ধরনের একটা কথা বললেন। এখন অবধি কি কেন্দ্র সরকারের কোনো ট্যাঞ্জিবল কাজ আপনি কি দেখেছেন? এই প্রশ্নটা যদি আমি করি, মন্ত্রীরা কয়েকজন গিয়ে মমতা ব্যানার্জি তৈরি করে দেওয়া উত্তরকন্যাকে কর্মীদের জীবন নরক করে দিয়েছে, আর কিছু তিনি দেখেছেন? আজকে আমরা কি দেখলাম, মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে একটা গোর্খা টুপি পরে গিয়ে তিনি ভুলভাল হিন্দিতে ভাষণ দিচ্ছেন। এর বাইরে কি এখনো বাংলার মানুষ এই হচ্ছে তৃণমূলের সংস্কার, এই হচ্ছে তৃণমূলের সংস্কার। মমতা ব্যানার্জি খুব ভালো হিন্দি বলতেন, এই যে ভাষা বিরোধী, এই ভারত বিরোধী, এই চক্রান্তকারী, এই হচ্ছে তৃণমূল কংগ্রেস, এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। মানুষ আপনাদের থেকে হাসছে, আপনাদের রাস্তায় বেরোলে ডিম মারে, আয়নার মুখটা দেখতে পারেন তো, আয়নার মুখটা দেখতে পারেন তো। আরে ভাই, তুমি মানুষ তো তৃণমূল বাজারে কথা প্রচলিত জানেন তো? সংসদের নাম হচ্ছে অনন্ত মহারাজ, দেশদ্রোহী অনন্ত মহারাজ। আপনার সংসদ এখন অবধি নির্লজ্জ হয়ে গেছেন, এখন আপনারা নির্লজ্জ, জিরো হয়ে মাইনাসে রান করছেন, এখন অবধি তাকে দল থেকে বহিষ্কার করেননি, এখন অবধি মাইনাসে রান করছেন, তাও দেখুন সংসদ করে রেখেছেন। একবার একটু সুকান্তদার কাছে যেতে দাও, প্লিজ একবার সুকান্তদার কাছে যেতে দাও, একবার সুকান্তদার কাছে যেতে দাও, প্লিজ প্লিজ সুকান্তদা প্লিজ। না, আমি বললাম যে চিকেন নেগের একটা বিকল্প পথ ভাবছে ভারত, যেটা মোটামুটি মায়ানমার হয়ে মিজোরাম অবধি যাবে, মায়ানমার বন্দর অবধি যাবে, কলকাতা বন্দর থেকে। হ্যাঁ, সেটা চেষ্টা চলছে, ধীর গতিতে কাজ চলছে, কিন্তু আমি সেই মধ্যে যাচ্ছি না। আমি এটা বলতে চাইনি যে মমতা ব্যানার্জি কিছু করেনি। মমতা ব্যানার্জির জন্য অন্তত পর্যটনের ক্ষেত্রে লামাটা সহ বহু পর্যটনের প্লেস তৈরি হয়েছে, এটা আমি স্বীকার করি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্যাটা, সেটা হচ্ছে উত্তরবঙ্গকে তিনি যেটা দিয়েছেন সেটা এক্সিকিউট করতে পারেননি। তিনি চেষ্টাটা অনেক বড়, বিজেপিকে আমি বলছি না বিজেপি এসে একটা ড্রাস্টিক চেঞ্জ করে দেবে, কারণ এটা তো সবে ওনাদের হানিমুন পিরিয়ড চলছে। আমি এর জন্য ইংল্যান্ডের বাবু পুরোটা এই মুহূর্তে যাচ্ছি না, কারণ এই হানিমুন পিরিয়ডটায় একটা সরকারকে সময় দিতে হয়। এবার আপনি যেটা বলছেন চা শিল্পের উন্নয়নে না সিপিএম, না কংগ্রেস, না বিজেপি
কোনো দলই কিন্তু এখনো পর্যন্ত, মানে এটা হয়তো আপনারা অন্যভাবে নিতে পারেন, কিন্তু আমার বাবা চা বাগানের সার্ভেয়ার ছিলেন, আমি চা বাগানে কাটিয়েছি, চা বাগানের মানুষের কথা কেউ বুঝতে চায় না। চা বাগান যখন বন্ধ হয়ে যায় তখন আমরা এসছি সবে 100 দিন হলো। না, সেটা তো উনি বলেই দিলেন যে আপনি 100 দিন BJP র কথা যথেষ্ট উল্লেখ নয়। করলেন। তৃণমূল কংগ্রেস কেন পারেনি? কারণ কাটমানির জন্য। সরকার 13 বছর ধরে আছে। আমরা কেন্দ্রীয় সরকার- 15 বছর ধরে জায়গা যে পাইনি, হ্যাঁ, না, আপনারা কি বলছেন? ওকে, চলো, আজকে আর হাতে এই সময় নেই, উদাসীনতা- আজকে আর হাতে সময় নেই। আরো হয়তো এই অনুষ্ঠানটা আরো 100 দিন যদি পরে হয়, আরো ছবিটা হয়তো স্পষ্ট হবে। যদি আরো 1.5-2 বছর পরে হয়, আরো ছবিটা স্পষ্ট হবে যে রাজ্য কেন্দ্র যখনই এক সরকার থাকবে, উত্তরবঙ্গের উন্নয়নে বিশেষত চা শ্রমিকদের জন্য করা বা না করা সেটা পরিষ্কার দেখা যাবে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আলোচনায় কি উঠে আসলো যে চা বাগানের জমি নিয়ে পর্যটনের জন্য লজ বা হোমস্টে তৈরি করা। এই যে যখনই তিস্তা নদীতে বন্যা আসে তখন প্রচুর বেআইনি লজ যেগুলো বা হোমস্টে, এগুলো ভেঙে চুরে জলের মধ্যে পরে দেখা যায় সেগুলোর কোনো আইনি বৈধতা নেই। সুকান্ত তো অস্বীকার করবেন না, এই যে বক্সা ডুয়ার্স এলাকায় আমাকে বারবার করে ঝন্টুদা এসে বলতেন, অধ্যাপক ঝন্টু বড়াই, যে কি বিপুল পরিমাণ ইল্লিগাল কনস্ট্রাকশন হচ্ছে বনাঞ্চলে, বনভূমির জমিকে দখল করে নিয়ে, সেগুলো যাতে বন্ধ হয়। দেখুন, বন যদি নষ্ট হয়ে যায় আমরা তো আর উত্তরে যাওয়ার কথা ভাববো না, আর পর্যটন না থাকলে উত্তরবঙ্গের অক্সিজেনও থাকবে না। আসুন আজকে আমরা এখানে শেষ করি। আমি অকৃত্রিম ধন্যবাদ জানাবো পলাশকে আমাদের সময় দেওয়ার জন্য, নীলাঞ্জনকে, আমার ভাতৃপ্রতিম নীলাঞ্জন, অপ্রতিম দা আমাদের সঙ্গে ছিলেন, জাতীয় কংগ্রেসের সঙ্গে অধ্যাপক সুকান্ত ঘোষকে, সঙ্গে আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।